আচ্ছা, আমাদের সাউন্ড শোনা যাচ্ছে নিশ্চয়ই? ওকে, ঠিক আছে। আমরা গতদিন শেষ করতে পারি নাই আমাদের সিরিজের ম্যাথগুলো। মেবি আমরা জিওমেট্রিক প্রগ্রেশন দেখাচ্ছিলাম এবং সেটার বিস্তারিত বেসিক আলোচনাগুলো শেষ হয়েছিল এবং ম্যাথে আসার কথা ছিল। এই জায়গাতে এসে মনে হয় আমাদের কারেন্ট চলে গেছিল, আপনাদের সাথে আমরা আর কানেক্ট হতে পারিনি কোনোভাবেই। সেজন্য গতকালকের ক্লাসটা আমরা অফ করে দিয়েছিলাম। তো আজকে আবার এখান থেকে শুরু করছি। তবে আজকে আরেকটা টপিক আপনাদের সাথে অ্যাড হবে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ সিম্বলিক ম্যাথগুলো। মানে কিছু অদ্ভুত সিম্বল থাকে, সেটা কিভাবে কাজ করে, ওই টাইপের ম্যাথগুলো যেগুলো আমরা সিনিয়র অফিসারে আসতে দেখেছি। প্রায় 5টার মতো কোয়েশ্চেন আসছিল, ঠিক আছে? পুরোটাই অনেকের জন্য নতুন ছিল। যাই হোক, সমস্যা নেই, খুবই সহজ ওই জিনিসগুলো। আমরা এই কোয়েশ্চেনটাতে আসি। প্রথমে কি বলছে দেখেন, ইন এ জিওমেট্রিক প্রগ্রেশন, একটা জিওমেট্রিক প্রগ্রেশন মানে হচ্ছে আমরা যেটাকে বলি গুণোত্তর ধারা। একটি গুণোত্তর ধারার উইথ পজিটিভ ইন্টিজার, সবগুলো পজিটিভ টার্ম, সবগুলো পদই হচ্ছে ধনাত্মক। এখন বলছে দ্য সাম অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড টার্ম, মানে সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের যে যোগফল সেটা হচ্ছে 6, এন্ড এবং দ্য সাম অফ দ্য ফোর্থ টার্ম, দ্যাট মিনস 4 নম্বর টার্ম পদ এবং ফিফথ টার্মস এবং 5 নম্বর পদ ইজ হয় 54। মানে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা পদকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা যোগফল হিসাবে পাবো হচ্ছে 54। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কমন রেশিও, দ্যাট মিনস আমাদের ওই জিওমেট্রিক প্রগ্রেশনের সাধারণ অনুপাতটা কত সেটা জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে, আসেন আমরা তাহলে একটু দেখি। আমরা গতদিন আলোচনা করেছিলাম জিওমেট্রিক ধারার n তম পদ বের করার সূত্র ছিল ar⁻n-1। ফাইন। এখন তারা প্রথমে কি বলছে দেখেন, আমাদের সেকেন্ড টার্ম মানে কি হবে, ar⁻n এর মান হবে 2 - 1, আর সেইটা আমি বলতে পারি ar। ওকে, 1 বিয়োগ করলে আর থাকবে। এবং আমাদের থার্ড টার্ম মানে আমরা কি বলবো, ar⁻3 - 1, দ্যাট মিনস ar স্কোয়ার। তারা বলছে এই দুইটা পদ যদি আমরা যোগ করে দেই, দ্যাট মিনস ar আর ar স্কোয়ার, এই দুইটা টার্ম যদি যোগ করি তাহলে তার যোগফল নাকি হবে 6। ফাইন। এবার আসেন, সাপোজ এটাকে আমি একটা সমীকরণ ধরে রাখি। পরে আবার বলতেছে যে ফোর্থ টার্ম এন্ড ফিফথ টার্ম, তাহলে ফোর্থ টার্মটা আমার কি হবে, ফোর্থ টার্মটা হবে হচ্ছে, আমি যদি সরাসরি বলি এবার একটু ফাস্ট হয়ে, ফোর্থ টার্ম হবে হচ্ছে ar⁴, দ্যাট মিনস ar³, মানে 1 বিয়োগ করে আর কি। আবার আমাদের তারপরে কি বলতেছে যে ফিফথ টার্ম, আর ফিফথ টার্ম তাহলে কি হবে, ar⁻1, দ্যাট মিনস 4। এইটা দুইটা যদি যোগ করি তাহলে সেই যোগফল হবে হচ্ছে কত, 54। তাহলে এই ধরেন আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের বলতেছে তাহলে ওই জিওমেট্রিক অনুপাতের যে ধারাটা আছে গুণোত্তর ধারা, তার রেশিও, দ্যাট মিনস কমন রেশিওটা কত। কমন রেশিও মানে হচ্ছে আর এর মানটা কত। এখন আমরা একটু খেয়াল করে দেখি 2 নং যে আমাদের ভগ্নাংশ ইয়াটা আছে, সমীকরণটা আছে, 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হয়। আসেন আমরা তাহলে সেটাই করি। আমাদের 2 নং সমীকরণটা এখানে কি আছে, ar³ প্লাস ar⁴, আর আমাদের 1 নং সমীকরণ আছে ar প্লাস ar স্কোয়ার। এখানে কত, 54, আর এখানে হচ্ছে কত, 6। আচ্ছা, এবার আমরা দেখি যে এখানে a এবং ar³ কমন যায় উপরে। ar³ যদি আমি কমন নিই তাহলে আমাদের এখানে থাকে, একটু সাজিয়ে লিখি, r+1 থাকে। খেয়াল করে দেখেন, r+1 উপরে থাকে, আর নিচে যদি আমরা ar কমন নেই তাহলে থাকে হচ্ছে r+1, আর এইখানে কাটতে 6 নং 54, তার মানে 9। এই কেটে দেই, কেটে দেই, এবং আর দিয়ে r³ কে যদি ভাগ করি তাহলে আমরা জানি হচ্ছে এখানে ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হয়, তার মানে কি থাকবে, r স্কোয়ার। অতএব আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 3। আমরা ওই জিওমেট্রিক প্রগ্রেশনের সাধারণ যে অনুপাতটা ছিল সেটা আসলে ছিল হচ্ছে 3। ওকে, আসেন তাহলে আমরা মূল জায়গাতে যাই। এখন থেকে আমাদের একদম আপনাদের সিভিয়ার যে জায়গাটা,
সিকোয়েন্সের এইখান থেকেই মূলত শুরু হবে। এর আগ পর্যন্ত আমরা একদম বেসিক জায়গাগুলো দেখাচ্ছিলাম, আর এইখান থেকেই পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো রিসেন্টলি আসা শুরু করছে অ্যানালিটিক্যাল স্কিলের, সেটা এখানে সরাসরি পাবেন। এই কোয়েশ্চেনগুলো জিআরই, জিমেট, ম্যানহাটন জিআরই এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে সেইগুলো থেকে কালেক্ট করা, যেখান থেকে প্রশ্নগুলো আসে। আসেন যে এই কোয়েশ্চনটা, যেটা আমি আপনাদের সোর্সটা বলি, এই কোয়েশ্চনটা আমি নিয়েছি হচ্ছে ম্যানহাটন জিআরই থেকে, এবং এই কোয়েশ্চনটাই সিনিয়র অফিসারে আসছিল। যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনারা রিলেট করে নিতে পারেন। এবং এই কোয়েশ্চনটার আগে পরে আরো কিছু কোয়েশ্চন ছিল, সেইগুলো আমি নিয়ে আসছি। এখন আসেন কি বলছে একটু দেখি। তারা বলছে আ সিকোয়েন্স এস ইজ ডিফাইন এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু মাইনাস থ্রি। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে এইটা হচ্ছে একটা ধারার এখানে সাধারণ অনুপাতকে রিপ্রেজেন্ট করছে। আর এই অংশগুলো কি বোঝাচ্ছে? এই অংশটুকু বোঝাচ্ছে হচ্ছে পূর্বপদ এবং পরপদের পার্থক্য। আচ্ছা, এইটাও এত কঠিন ভাবে বোঝার দরকার নেই, আমি সহজ করে বোঝাচ্ছি। এবার বলছে ফর ইচ ইন্টিজার এন গ্রেটার দেন ইকুয়াল 3, তার মানে এন এর যে মানগুলো হবে সেই মানগুলো 3 থেকে শুরু করে ইন্টিজারে যাবে, 3, 4, 5 ডট ডট ডট, এগুলো হতে পারবে। মানে ওই এন মানে কি বোঝায়? গত ক্লাসে আমি বলছিলাম ওই পদ কয় নাম্বার পজিশনে আছে সেটা বোঝাই হচ্ছে এন। তার মানে এন এখানে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এইভাবে আসতে থাকবে। এখন বলতেছে যে আমাদের খুব মনোযোগ দিয়ে দেখেন, ইফ যদি S1 মানে আমার প্রথম পদটা যদি 5 হয়, এন্ড এবং S2 এই কথার অর্থ আমার দ্বিতীয় পদটা যদি 0 হয়, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 টার্ম, দ্যাট মিন্স আমার S6 মানে হলো 6 নাম্বার পদটা তাহলে কি হবে, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখেন আমাদের কাছে 6 নাম্বার পদটা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এইখানে ধরেন এই হচ্ছে আমার S1 1 নাম্বার পদ, এই হচ্ছে আমার S2 2 নাম্বার পদ, এই হচ্ছে আমার S3 3 নাম্বার পদ, আমার 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ, এন্ড লাস্ট ওয়ান আমার কাছে 6 নাম্বার পদটা জানতে চাইছে, এই হচ্ছে 6 নাম্বার পদ। এখন দেখেন এই যে পদগুলো এসএন, এন এর মান 1 হবে, 2 হবে, 3 হবে, এই যে পদগুলো সেইগুলো আমরা কেমন করে পাবো, তার জন্য আমাদের এখানে একটা সাধারণ পদ যেটাকে বলা হয় সাধারণ পদের স্ট্রাকচারটা বলে দেওয়া আছে। সেটা কি হবে দেখেন, আমি যদি এই জায়গায় এন এর মান 3 ধরি, খেয়াল করে দেখেন এস এন, তার মান যদি এন না বসায় এন এর মান আমি সর্বোচ্চ কত থেকে শুরু করতে পারবো, 3 থেকে। যদি 3 ধরি তাহলে 3 মাইনাস 1 প্লাস এন এর মান যদি আমরা পরে এখানে 3 ধরি তাহলে 3 মাইনাস 2 মাইনাস 3, দেখেন কি আসে এটা ক্যালকুলেশন করলে। এখানে আমরা পাবো S2 আর এখানে আমরা পাবো হচ্ছে S1 মাইনাস 3। এবার আপনি দেখেন আপনার কাছে কিসের মান দেওয়া আছে, S1 এবং S2 এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই যে S2 এটার ভ্যালু আমরা বসাইতে পারি কত, 5, S2 না 0, আর S1 এর ভ্যালু কত, S1 এর ভ্যালু হচ্ছে আমাদের 5, তার মানে 0 প্লাস 5, তারপরে আলটিমেটলি কি মাইনাস 3। এখন এইটা করলে আমরা ঠিক তার পরের পদটা পাবো। পরের পদ কি 1 নাম্বার 2 নাম্বার পদ আছে, তাহলে পরের পদ কি 3 নাম্বার পদটা পাবো। তার মানে এইটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা 3 নাম্বার পদের ভ্যালু পাবো। তাহলে এইখানে যদি আমি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 2 পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি আমাদের 3 নাম্বার পদ যেটা হবে সেটা হবে কি 2। আপনি যদি এইটাও না বুঝেন আপনি সিম্পল আসেন, আমার 1 নাম্বার পদটা কত দেওয়া আছে 5, আমি 1 নাম্বার পদের জায়গায় আমি 5 বসায় দিলাম। এবার 2 নাম্বার পদটা কি দেওয়া আছে 0 বসায় দিলাম। এখন আমার সাধারণ পদ কি বলে জানেন, সাধারণ পদ বলে হচ্ছে আমার S1 আর S2 তার থেকে যদি 3 বিয়োগ করি তাহলে ঠিক তার পরের পদটা পাবো। তার মানে প্রথম দুইটা পদের যোগফলের সাথে যদি আমি 3 বিয়োগ করি তাহলে ঠিক তার পরের পদটা পাবো। তার মানে আমি এখানে যেটা দেখাইলাম এই জায়গায় সরাসরি মান বসিয়ে, এবার একটু আউট অফ দ্য বক্স বলি, আমি আমার প্রথম পদটাকে কি বলছি 5 বলছি, তাহলে 5 এর সাথে দ্বিতীয় পদ কত 0 যোগ করলাম, তারপরে আলটিমেটলি কি বিয়োগ করব 3 বিয়োগ করব, বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো সেটা হবে আমাদের ঠিক 3 নাম্বার পদটা, সিরিয়ালি 3 নাম্বার পদটা। তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি। তার মানে আমার 3 নাম্বার পদটা হবে 2। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাকে একটু বলেন তো তাহলে 4 নাম্বার পদটা কি হবে, সবাই একটু ট্রাই করেন। তাহলে এই সাধারণ পদ কি বলে জানেন, পূর্বের 2 পদের যোগফলের সাথে -3 করলে পরের পদ পাওয়া যায়। তাহলে আপনি 4 নাম্বার পদ বের করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন,
সবাই একটু ট্রাই করেন। আপনি 4 নাম্বার পদের মান বের করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? তার পূর্বের দুইটা পদ যোগ করবেন। তার মানে কি, আমি যদি 4 নাম্বার পদের ভ্যালুটা বের করতে চাই, তার পূর্বের দুইটা পদ যোগ করা মানে হলো 0 আর 2 যোগ করব, যোগ করে তার থেকে কত বিয়োগ করে দেব? -3 বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি -1। তার মানে আমার 4 নাম্বার পদের ভ্যালুটা হবে -1। দেখেন বুঝছেন কিনা? অনেকে হয়তো এই টাইমে অফিসে থাকতে পারেন বা রাস্তায় থাকতে পারেন, অনেকে হয়তো উত্তর দিতে প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, কিন্তু মেসেজ করতে পারবেন। এবার আমি যদি 5 নাম্বার পদটা বের করতে যাই, হ্যাঁ একজন বলেছেন -1, ইয়েস রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে ফাইন। এবার আসেন, তাহলে আমি 5 নাম্বার পদটা কিভাবে পাবো? 5 নাম্বার পদটা হলো তার ঠিক আগের দুইটা পদ যোগ করে তার থেকে কত বিয়োগ করে দেব? 3 বিয়োগ করে দেব। ফাইন, তাহলে আমাদের 5 নাম্বার পদটা হবে হচ্ছে আগের দুইটা পদের যোগফল, মানে 2 প্লাস -1, এই হলো আগের দুইটা পদের যোগফল, তার থেকে আমার সরাসরি বলা আছে -3, এটা সবসময় করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 2 -1 -3। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? দেখেন কত আসে, -2। তাহলে এখানে আমরা কি বলবো? -2। এখন 6 নাম্বার পদটা কি হবে? পূর্বের দুইটা পদ যোগ করব, তার মানে আমরা এই দুইটা পদ যোগ করব, যোগ করে তার থেকে -3 করে দেব। তাহলে -1 -2, তার থেকে কি করে দেব? -3 করে দেব। তার মানে আমরা বুঝতেই পারছি এটা হবে কি -6। তার মানে আমাদের 6 নাম্বার পদের ভ্যালুটা হবে হচ্ছে -6। আমি আবারও বলতেছি, আপনাদের এডির জন্য এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যেটা দেখতে পাইছি সিনিয়র অফিসারে এই একই সিলেবাসে এইখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছিল এবং এই কোয়েশ্চেনটাও পরীক্ষা আসছিল সিনিয়র অফিসার। ওকে, আসেন তাহলে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি একই স্টাইলে। The sequence S is defined by Sn plus Sn-2 -1, each integer n greater than equal 3। তার মানে এবার সাধারণ পদটা কিন্তু আমাদের বলে দিচ্ছে কি, এবার পূর্বের দুই পদের যোগফল থেকে আপনি কি বিয়োগ করবেন? 1 বিয়োগ করবেন, তাহলে পরের পদগুলো পেতে থাকবেন, এটা তারা বলতেছে। এবং n এর মান কই থেকে শুরু হবে? 3 থেকে শুরু করে উপরের দিকে যাইতে থাকবে, 3 4 5 6, অবশ্যই আমার ইন্টিজারে, কখনোই ফ্র্যাকশন বা দশমিক হবে না। যদি তাই হয়, এখন আমাকে বলে দিচ্ছে এখানে যে Sn এর ভ্যালু হচ্ছে 11, মানে আমার প্রথম পদটা 11, S3 এর ভ্যালু হচ্ছে 10, তার মানে আমার 3 নাম্বার পদটার ভ্যালু হচ্ছে 10। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ S5, তাহলে আমার 5 নাম্বার পদের ভ্যালুটা কত সেইটা জানতে চাওয়া হয়েছে। ওকে, আসেন তাহলে আমরা একটু চিন্তা করি। আমাদের এইখানে S1, S2, S3, S4, S5 এটি আমাদের কাছে জানতে চাইছে এটার ভ্যালুটা কত। এখন আমাদের কি কি মান দেওয়া আছে সেগুলো আগে বসাই। আমার S1 এর মান দেওয়া আছে কত? 11। S3 এর মান দেওয়া আছে কত? 10। এখন আমি যদি যাইতে চাই তাহলে অবশ্যই আমার S2 এর ভ্যালুটা কত, ফার্স্ট অফ অল এইটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। এখন সেটা বের করতে গেলে আমি কোথায় যাব? আমার সাধারণ পদ যেটা আছে সেটার আশ্রয় নেব। সাধারণ পদ কি বলে? পূর্বের দুইটা পদ যোগ করলে তার থেকে 1 বিয়োগ করলে পরের পদ পাওয়া যায়। তাহলে আমি 3 নাম্বার পদটা কেমন করে পাবো? আমি 3 নাম্বার পদটা এমন করে পাবো, S1 প্রথম পদ, S2 দ্বিতীয় পদ, যোগ করে তার থেকে অলওয়েজ 1 বিয়োগ করব, বিয়োগ করলে আমি পরের পদ, দ্যাট মিন্স S3টা পাবো। এটাই কিন্তু আমার সাধারণ পদ বলে। এখন আপনি খেয়াল করে দেখেন, আমার এখানে S1 এর ভ্যালু দেওয়া আছে কত? 11। আমি S2 এর ভ্যালু জানি না, সেটাই বের করতে যাচ্ছি, -1, আর S3 এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? 10। এখন আমি ইকুয়েশন করে S2 এর ভ্যালু বের করতে পারবো। তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে S2 এর ভ্যালু যেটা হয় 11 থেকে 1 বিয়োগ করলে 10 এবং আমাদের মাইনাস করলে 10 হবে কত? 0। তার মানে আমি বুঝতে পারছি আমার S2 এর ভ্যালু যেটা সেটা আসলে কি আসে? 0 আসে। ফাইন।
এখন তাহলে আমি পরে যাব কিভাবে, S4 এর মান কিভাবে পাবো, 4 নাম্বার পদের মান পূর্বে 2 পদ যোগ করে তার থেকে 1 বিয়োগ করব। তাহলে আমার 4 নাম্বার পদ যদি বের করতে চাই, তাহলে 4 নাম্বার পদের পূর্বে 2 পদ হচ্ছে S1 X2 এবং S3, তার মানে 0 S2 এর মান প্লাস S3 এর মান কত 10, তার থেকে কত বিয়োগ করে দেব, লাস্টে 1 বিয়োগ করে দেব। তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এইখানে আমাদের চতুর্থ পদ। তার মানে চতুর্থ পদটা হচ্ছে এখানে কত 9। ঠিক একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করে যাই তাহলে এবার আমরা পঞ্চম পদটা পেয়ে যাব। তো পঞ্চম পদটা এটা কত 9। এবার আমাদের কাঙ্ক্ষিত সেই পঞ্চম পদে আসি। পঞ্চম পদটা যদি বের করতে চাই তাহলেও আমার সে আগের মতো করে কাজ করব। কি, আমরা আমাদের পূর্বের দুইটা পদ, মানে পঞ্চম পদের পূর্বের 2 পদ হলো তৃতীয় এবং চতুর্থ পদ। এই তৃতীয় এবং চতুর্থ পদের ভ্যালুগুলো, তৃতীয় পদের ভ্যালু 10, চতুর্থ পদের ভ্যালু হচ্ছে 9, তার থেকে আমরা কত বিয়োগ করে দিব, 1 বিয়োগ করে দিব। তাহলে আমাদের পঞ্চম পদটা চলে আসবে। তো আমরা বুঝতেই পারছি এখানে আমরা পাবো হচ্ছে কত 18। তাহলে আমাদের পঞ্চম পদের ভ্যালুটা হচ্ছে কত 18। তো অপশন 18 কোথায় আছে, আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি 18। আশা করি বুঝতে পারছি যে এই টাইপের সিকোয়েন্সগুলো আমরা আর কখনোই ভুল করব না। সাধারণ পদের মিনিংটা কি সেটা বুঝতে পারছি। এইভাবেই কন্ডিশনে আপনার কোশ্চেনগুলো থাকবে। এগুলো সবই হচ্ছে জিআরই থেকে নেওয়া কোশ্চেন। তো আশা রাখছি এই প্রশ্নগুলো আসলে আপনাদের আর যেভাবেই আসুক প্রবলেম হবে না। ওকে, নেক্সটে আসেন, আরো কিছু কোশ্চেন দেখি এই টাইপের। তা সিকোয়েন্স এ আমি যেগুলো প্র্যাকটিস করে দিচ্ছি আপনাদের ক্লাসে, জাস্ট এই সিকোয়েন্সের জন্য এইগুলোই প্র্যাকটিস করেন বুঝার জন্য। ওকে, বুঝে প্র্যাকটিস করেন, এখন এই টাইপের ম্যাথ আসতে পরীক্ষায় আপনি করতে পারবেন। এতটুকুই, এখন আর সময় নষ্ট করার সময় নাই। বাসায় গিয়া ইচ্ছা মতো হিউজ পরিমাণ আপনার প্র্যাকটিস করার সময় নেই। ক্লাসে যা করাচ্ছি জাস্ট এইটুকু দেখে যান, এবার জাস্ট ওয়েটা বুঝে যান, পরীক্ষায় আসবে আপনি অ্যাপ্লাই করবেন ওই ওয়েটা। দ্য সিকোয়েন্স এ ইজ ডিফাইন্ড এ এন, একই কথা, এ n - 1 + 2 for each integer n greater than equal to, প্রত্যেকটা ইন্টিজার n এর ভ্যালু হবে 2 অথবা 2 এর বড়। তার মানে 2, 3, 4, 5 এগুলো ডট ডট। A1 দ্যাট মিন্স প্রথম ভ্যালু, প্রথম পদটা দেওয়া আছে কত 45, আমার ওই সিকোয়েন্সের প্রথম পদটা দেওয়া আছে 45। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 100 টার্মস, তাহলে প্রথম 100টা পদের যোগফল কত হবে ইন সিকোয়েন্স এ। ওই এ সিকোয়েন্সের 100 পদের প্রথম 100 পদের যোগফল কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের এইখানে কিন্তু ওই সিকোয়েন্সের সাধারণ পদটা কেমন হবে সেটা এখানে বলে দেওয়া আছে। কি হবে, an - 1 + 2, মানে পূর্ব পদের দুইটার বিয়োগ ফলের সাথে 1 যোগ করলে পরের পদ পাওয়া যাবে। বিষয়টা এরকম বোঝাচ্ছে। যাই হোক, আমি এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে A1 এর ভ্যালু দেওয়া আছে কত 45। ওকে, তার মানে আমার সাধারণ পদ কি বলে দেখেন, সাধারণ পদ বলে হচ্ছে n - 1 + 2। এবার আসেন n এর মান কত হইতে হবে, n এর মান সর্বনিম্ন 2 হইতে হবে। তাহলে n এর মান যদি আমি 2 বসাই, তাই থেকে 1 বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমার কি থাকে দেখেন A1 থাকে, তাই না, A1। তাহলে কি বোঝাচ্ছে বলেন, A1 মানে কি প্রথম পদ। তাহলে আমার প্রথম পদটা কত, প্রথম পদটা হচ্ছে আমাদের 45। এই 45 এর সাথে 2 যোগ করলে আমি পরের পদ পাবো, ঠিক আছে। তার মানে কত 47। তার মানে আমার 2 নাম্বার যে পদটা হবে সেই পদটা হবে 47। তাহলে A2 এর ভ্যালু হচ্ছে কত 47। আমাদের মনে হয় আর বুঝতে বাকি নাই, আমরা বুঝে গেছি এই সিকোয়েন্সটা কি হবে। 45, তারপরে হবে কত, তারপরে হবে হচ্ছে 47, তারপরে 47 এর সাথে আরো 2 যোগ করলে কত হবে 49। এইভাবেই যাবে এই সিরিজটা ডট ডট ডট। তবে কত পর্যন্ত, প্রথম 100টা পদের যোগফল জানতে চাইছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি প্রথম 100টা পদের যোগফল যদি বের করতে চান, আপনাকে অবশ্যই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শেষ পদটা কত। কারণ শেষ পদটা যদি না পারি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবো না। তো আমি শেষ পদটা বের করতে গেলে কিভাবে বের করব, খেয়াল করে দেখেন। আমরা এইখানে A100 পদটা বের করতে চাই। ভাই আমাদের n তম পদের সূত্রটা কি আমরা শিখে আসছি আপনাদের আগেই। আমাদের n তম পদের সূত্র হলো a + n - 1 * d, শিখে আসছে কিন্তু। তাহলে আমি এখানে 100 নাম্বার পদটা বের করব। তাহলে a মানে কি প্রথম পদ, আর আমার প্রথম পদ কত দেওয়া আছে 45।
তার মানে এখানে হবে হচ্ছে 45 প্লাস এন, এন এর মান কত 100, 100 মাইনাস 1 ইন্টু ডি, মানে সাধারণ এখানে অনুপাতটা আমাদের সাধারণ অন্তরটা কত, সাধারণ অন্তরটা হচ্ছে 47 মাইনাস 45, তার মানে বুঝতে বাকি নেই, সাধারণ অন্তর হচ্ছে 2, আর সেটা এখানে দেখা যায়, এটি হচ্ছে সাধারণ অন্তর, ঠিক আছে, এই 2। তো এখানে বসায় দিয়ে এবার ক্যালকুলেশন করলে কত আসতেছে 45 প্লাস 99 ইন্টু 2, তাহলে আমরা এখানে 45 প্লাস 9 দুগুণে 18, 9 দুগুণে 18 এক 19, তাহলে যোগ করলে 8 আর 5 13, 3 হাতের 1, 9 এর 1 10, 10 আর কত 14, তার মানে 243। তাহলে আমরা বলতে পারি আমাদের 100 নাম্বার পদটা হচ্ছে 243। তাহলে ডট 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 আমাদের শেষ পদটা কত, শেষ পদটা হচ্ছে 243। এবার আসেন, আমি আপনাদের শিখাইছিলাম না যে n সংখ্যক পদের সমষ্টি বের করার শর্টকাট ওয়েটা কি, খুব দ্রুত, তো সেটা এখন অ্যাপ্লাই করে দেন। তো সাম অফ 100 টার্মস এর যোগফল যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, শেষ পদ কত 243 যোগ প্রথম পদ কত 45 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা কত 100, মানে n তম পদের যে সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার n তম পদের সমষ্টির যে সূত্র, সেটা যদি অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু খুব দ্রুত আমরা আনসার বের করে নিয়ে আসতে পারি। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখেন, এখানে আমরা 45 নিচে 2, 5 3 যোগ করলে কত 8, 4 আর 4 যোগ করলে কত 8, আর এখানে আছে কত 2 ইন্টু 100। এবার আমরা 2 দিয়ে ভাগ করলে কত 1, 4 4 আর ইন্টু কত 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে 14400, তার মানে আমরা বলতে পারি 14400। ইয়েস, এটাই হলো আমাদের 100টা প্রথম 100টা পদের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছেন, কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইটা দেখা আপনার কাছে যদি আগের থেকে এই টাইপের ম্যাথগুলো, এই টাইপের সিকোয়েন্সগুলো যদি করার অভ্যাস না থাকে তাহলে পরীক্ষার হলে কিন্তু খুব কঠিন মনে হবে, কিন্তু আদৌ আসলে খুব কঠিন না। আমি আপনাকে বুঝাইছি তাই এত কিছু বের করে নিয়ে আসছি, আপনি যখন পুরো জিনিসটা বুঝে যাবেন তাহলে আর পরীক্ষার হলে এত সময় লাগবে না, আপনার বুঝতে বাকি থাকবে না। সাধারণ পদ হচ্ছে আমার এখানে সাধারণ অন্তর হচ্ছে ডি এর মান 2, প্রথম পদ হচ্ছে কত 45, তাহলে দ্বিতীয় পদ কত 47, তাহলে বোঝাই যাচ্ছে 49, এভাবে যাবে। তাহলে আপনি লাস্টে 100তম পদ কি হবে, n তম পদের সূত্র অ্যাপ্লাই করে 100তম পদ 243 বের করে ফেলুন। এইবার শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, শেষ। আসেন তাহলে আমরা নেক্সটে আসি। S is a sequence such that Sn সমান -1 into n for each integer n greater than equal 1, then that means n এর মান 1 থেকে শুরু করে 1 2 3 4 4 ডট ডট উপরের দিকে যাবে, অবশ্যই ইন্টিজার পূর্ণ সংখ্যা হবে। যদি তাই হয় তাহলে what is the sum of the first 20 terms in S, তাহলে ওই S সিকোয়েন্সের প্রথম 20টা পদের যোগফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনটা অনেকের কাছে খুবই অন্যরকম লাগতে পারে, এটা ম্যাথটা পড়ার সাথে সাথে আপনি সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ডে আনসার করতে পারবেন। কেমন করে একটু বোঝার চেষ্টা করেন। এখানে তারা সাধারণ পদটা আমাদের কি বলে দিচ্ছে দেখেন তো, এস এন মানে আমরা পাবো হচ্ছে -1, তার উপরে পাওয়ার হচ্ছে এখানে কত, পাওয়ার কিন্তু এখানে এন, এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ এনটা পাওয়ার। আচ্ছা এখন আসেন, এই এনটা এখানে হবে না, এটা হবে পাওয়ার, ওকে। এবার আসেন আমি n এর মান যদি 1 বসাই, খেয়াল করে দেখেন, আমি যদি এইখানে n মানে কি, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। এখন আপনি খেয়াল করে দেখেন, যখন আমি n এর মান 1 কনসিডার করলাম তখন -1 টু দি পাওয়ার 1, তাহলে রেজাল্টটা কি আসবে, -1ই আসবে। আমরা একটা বিষয় জানি, সেটা কি, আমাদের বেস যদি ঋণাত্মক হয় আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে বেসটা অলওয়েজ ঋণাত্মকই থাকে, আর বেস ঋণাত্মক কিন্তু পাওয়ারটা যদি জোড় হয় তাহলে বেসটা কি হয়ে যাবে, পজিটিভ। এবার আসেন n এর মান যদি আমি 2 কনসিডার করি তাহলে দেখেন আমার কি আসে, n এর মান যদি 2 কনসিডার করি -1 টু দি পাওয়ার এখানে স্কোয়ার, -1 হোল স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, +1 আসবে কিনা। এবার যদি আমি 3 বসাই তাহলে আসবে -1, তাহলে সিকোয়েন্সটা দেখেন কি হচ্ছে, সিকোয়েন্সটা আর বুঝতে বাকি নাই, প্রথমটা -1, পরেরটা +1, পরেরটা -1, এরপরে +1, ঠিক আছে, এইভাবেই চলতে থাকবে, এইভাবে ডট 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 কত পর্যন্ত, 20টা পদ হবে, 20টা পদ, তাহলে 20টি পর্যন্ত হবে, ফাইন। এখন আপনি খেয়াল করে দেখেন, যদি জোড় সংখ্যক থাকে এখানে পদগুলো, যেমন -1
+1 এরা যদি জোড় সংখ্যক থাকে তাহলে এরা কাটা যাবে, কাটা গিয়ে আলটিমেটলি কি থাকবে 0। তার মানে 20টি পদের যোগফল কি হবে 0 হবে। আপনাকে আরো সহজ করে বুঝায় বলি, ধরেন একটা পদ -1 আরেকটা পদ +1, তাহলে এখানে কয়টা পদ 2টা পদ, তার মানে কি জোড় সংখ্যক পদ। তাহলে যোগ করলে এই জোড় সংখ্যক পদ দুইটা যোগ করলে ফলাফল কি পাইলেন 0 পাইলেন। এখন যদি এইরকম 100টা পদ যোগ করেন তাও 0, 1000টা পদ যদি যোগ করেন তাও 0, 50টা পদ যদি যোগ করেন তাও 0, কারণ জোড় সংখ্যক কাটা যাবে আমাদের। কিন্তু যদি বিজোড় সংখ্যক হয় -1 +1 আবার -1, যদি বিজোড় সংখ্যক হয় তাহলে লাস্টে -1টাই আমার আনসার হবে, -1টাই আনসার হবে। তার মানে জোড় সংখ্যক হলে 0, বিজোড় সংখ্যক হলে -1, শেষ এই কনসেপ্টের ম্যাথগুলো। ওকে, আসেন আমরা তাহলে পরে আসি। আচ্ছা, এবার দেখেন আরো একটা কোশ্চেন, দ্য সিকোয়েন্স এস ইজ ডিফাইন Sn Sn -1 প্লাস Sn -2 প্লাস Sn -3 -5, মানে আরো একটু বড় করে দিছে সাধারণ পদ। ওকে, এবার বলতেছে ফর ইচ ইন্টিজার n গ্রেটার দেন ইকুয়াল 4, প্রত্যেকটা ইন্টিজারই এখানে 4 অথবা 4 থেকে বড় হবে এবং ইন্টিজার হবে পূর্ণ সংখ্যায়। আমার প্রথম পদ 4, দ্বিতীয় পদ 0, চতুর্থ পদ -4। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 টার্ম, তাহলে 6 নাম্বার পদটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। এই টাইপের অনেকগুলো ম্যাথ কিন্তু আমি দেখাইছি। এখন আমার তো মনে হচ্ছে এই কোশ্চেনটা আপনারা নিজেরাই পারার কথা, এটা আমি চাইলে হোমওয়ার্ক দিয়েও দিতে পারি, আর যদি মনে করেন পারবেন না সেই ক্ষেত্রে আমি করাই দিতে পারি। তো আসেন আমি যদি করাই দিই তাহলে কি দাঁড়ায়, আপনারা যদি না করতে চান, এই হচ্ছে আমাদের প্রথম পদ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম এবং ষষ্ঠ পদ, এই হচ্ছে আমাদের 6টি পদ। ফাইন, এখন সাধারণ পদটা কি দেখেন, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, মানে টানা ধারাবাহিকভাবে 3টি পদ যোগ করে তার থেকে 5 বিয়োগ করলে পরের পদ পাওয়া যাবে, এটা মিন করতেছে আমাদের এই ধারার সাধারণ পদ। পরপর প্রথম পরপর 3টা পদ যোগ করে তার থেকে 5 বিয়োগ করলে ঠিক তার পরের পদটা পাওয়া যাবে, এটা মিন করতেছে আমাদের এখানে সাধারণ পদ। ওকে, তার মধ্যে থেকে আমাদের কিছু মান দেওয়া আছে, মানে প্রথম পদ S1, প্রথম পদের মান দেওয়া আছে 4, S2 দ্বিতীয় পদের মান দেওয়া আছে 0, S4 চতুর্থ পদের মান দেওয়া আছে -4। তার মানে আমি যদি পঞ্চম পদ পাইতে চাই মাস্ট বি আমার তৃতীয় পদ লাগবে, কারণ আমার প্রথম 3টা পদ যোগ করলে পরের পদ পাওয়া যায়। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আমার 3 নাম্বার পদটা কত সেটা বের করে ফেলা। তো বের করতে পারবেন কিভাবে, আসেন আমার সাধারণ যে পদ সেটা কি বলে, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। তাহলে প্রথম পদটা হলো আমার S1, দ্বিতীয় পদ S2, তৃতীয় পদ S3, এই 3টা পদ পরপর যোগ করলে ওই যোগফল থেকে আমি 5 বিয়োগ করব, বিয়োগ করলে আমার চতুর্থ পদ যেটা সেটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মানগুলো বসান, দেখবেন যে দ্বিতীয় পদের ভ্যালু চলে আসবে। এবার আপনি পঞ্চম পদ তারপরে ষষ্ঠ পদ বের করতে পারবেন। আসেন আমরা একটু মানগুলো বসিয়ে দিই। প্রথম পদের ভ্যালুটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। দ্বিতীয় পদের ভ্যালুটা কি দেওয়া আছে, 0। তৃতীয় পদের ভ্যালুটা কি জানি না, সেটাই বের করতে যাচ্ছি। মাইনাস এখানে কি 5 সমান চতুর্থ পদের ভ্যালু কি দেওয়া আছে, -4। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের S3 দ্যাট মিনস 3 নাম্বার পদের ভ্যালুটা কত সেটা কিন্তু বের হয়ে আসে। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন, -1 আর -1 ওই পাশে গেলে +1, তার মানে -3। ইয়েস, অনেকক্ষণ পরে কেউ একজন কথা বলছেন, এত বেশি ভাল লাগতেছে যে আমি কার সাথে কাদের পড়াচ্ছি, কেউ তো নাই দেখি, নিজে নিজেই কথা বলতেছি। আমি আবার এইটাও রিয়েলাইজ করতে পারছি যে হয়তো অনেকেই পার্সোনাল কাজে ব্যস্ত, এই জন্যে বাধ্য হয়ে ক্লাসটা জাস্ট শুনছেন দেখছেন, পরে আবার দেখে নেবেন রেকর্ডিং, হয়তো এমনও হতে পারে। কারণ আমি আসলে কোনোভাবেই টাইম মিলাইতে পারি না, 7টার পরে 8টার পরে 9টার পরে যাওয়ার, ওখানে রেগুলার বেসের ক্লাস থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি -3 পেয়ে গেলাম। ওকে ফাইন, আমার আর কোনো প্রবলেম নেই। এখন আমি কি করতে পারবো, পঞ্চম পদ বের করতে পারবো। কি করতে হবে, প্রথম 3টা পদ যোগ করে দিতে হবে, তার থেকে 5 বিয়োগ করে দিলে পঞ্চম পদ বের হয়ে আসবে। তাহলে আমাদের পঞ্চম পদের ভ্যালু যেটা সেটা হতে পারে হচ্ছে 0 -3। এটা প্লাস করলে আমি একটা মান বসাই, এভাবেই বলি বুঝতে সহজ হবে, +-4 তারপরে আবার -4 5 সাধারণ পদের -12, হ্যাঁ -12।
তাহলে 0 -3 -4 -5, তার মানে আমরা বলতে পারি -5 4 9 আর 3 12। তাহলে আমাদের এইখানে পঞ্চম পদটা হচ্ছে -12। ওকে, এবার আমরা খুব সহজেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেটা ষষ্ঠ পদ সেটা বের করতে পারবো। তাহলে প্রথম তিনটা পদ যোগ করতে হবে। এই তিনটা পদ যদি আমরা যোগ করি তাহলে -3 প্লাসে মাইনাসে মাইনাস, যোগ করলে তো -3 হবে, -4 প্লাসে মাইনাসে -12। এবার আর ওই আগের মতো এভাবে প্লাস চিহ্ন দিয়ে তারপরে বসাইলাম না, যাতে করে আমাদের সময়টা বেঁচে যায় এখানে। তাহলে এখানে যোগ করলে আমাদের কত আসতেছে, মাইনাস কত 12 16 আর 3 19 24। -24 কি আছে? -3 -4 এবং -12, -5 হবে আবার লাস্টে হবে -5। মানে আমরা তো এটা বসাই নাই এখনো। তাহলে আমাদের 17 21 আর 24, তার মানে -24। তার মানে আমরা বলতে পারি আমাদের 6 নাম্বার পদ যেটা হবে সেটা হচ্ছে আমাদের -24। বোঝা গেল? তাহলে আমরা আশা করছি এই টাইপের সিকোয়েন্স আসলে আপনারা কোনোভাবেই মিস করবেন না। এবং অনেকে সিনিয়র অফিসার এইগুলা তো ধরেই নাই, মানে চেহারা দেখেই ভয় পাইছে। কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখন আর এই ধরনের কোনোভাবেই আপনারা এই প্রবলেমগুলোতে পড়বেন না আশা করছি। এখানে অনেকগুলা ম্যাথ আছে, আমি অনেকগুলা টাইপ দেখাইছি। এখানে দেখেন আরো একটা কোয়েশ্চেন আছে, আমি হয়তো আর বাকি সবগুলা দেখাবো না, আপনারা এখন পারবেন। একই টাইপের কোয়েশ্চেন আবারও আসতেছে, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করে নিয়েন। এটা কি বলছে, এটা একটু ভিন্ন টাইপ, প্রয়োজন আমি করায় দিই। দেখেন কি বলছে, the sequence p একটা সিকোয়েন্স is defined pn সমান 10 into pn minus 1 minus 2। এটা হচ্ছে আমাদের এই ধারাটার সাধারণ পথ, প্রত্যেকটা পথ এইভাবে গঠিত হবে। এখন বলছে for each integer n greater than equal to, n এর ভ্যালু 2 থেকে শুরু হয়ে উপরের দিকে যাইতে থাকবে 2 3 4 ডট ডট ইন্টিজারে। এখন p1 প্রথম পদটা 2 হলে what is the value of p4, তার মানে 4 নাম্বার পদটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আবারও খেয়াল করে দেখেন, এটা আমার প্রথম পদ, এটা আমার দ্বিতীয় পদ, এই হচ্ছে আমাদের তৃতীয় পদ। আমাদের কাছে জানতে চাইছে চতুর্থ পদটা কত। এখন ভ্যালুগুলা বসাই, কার কার ভ্যালু দেওয়া আছে, প্রথম পদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2। এখন আমাদের পরের পদটা কিভাবে আসবে, প্রথম পদ যদি 2 হয় তাহলে দ্বিতীয় পদটা কি হবে, দ্বিতীয় পদটা হবে হচ্ছে আমরা এখানে 10-এর সাথে পূর্বের পদ গুণ করে দিব। তাহলে পূর্বের পদটা কত 2, গুণ করে ওই গুণফল থেকে 2 বিয়োগ করে দিব। তাহলে এইভাবে আমাদের পরের পদগুলো বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে 10 দুগুণে কত 20 মাইনাস 2, তাহলে 18। এইবার আমি বলতে পারি আমার দ্বিতীয় পদটা হচ্ছে কি 18। তাহলে তৃতীয় পদটা কি হবে, তৃতীয় পদ যেটা হবে সেটা হচ্ছে এই 18 সাথে 10 গুণ হবে, গুণ হয়ে তার থেকে আবার 2 বিয়োগ হবে। তার মানে 180 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাই 178। তার মানে আমার তৃতীয় পদটা হবে 178। এবার চতুর্থ পদ কিভাবে পাবো, চতুর্থ পদটা পাবো হচ্ছে 10 ইন্টু পূর্বের পদ 178, তার থেকে -2। তাহলে 1780 তার থেকে -2, তার মানে 1778, তাই না? তাহলে 1778 এটাই তো মিন করছে। তাহলে চতুর্থ পদটা হচ্ছে আমাদের অপশন ডি তে যেটা দেখতে পাচ্ছি 1778। ওকে, ক্লিয়ার? এবার আসেন আমরা আরেকটা টাইপ দেখি। আমি মোটামুটি যত টাইপ আছে সবই কিন্তু নিয়ে আসছে, আমি 5-7টা দেখাচ্ছি এমন না, কিন্তু যতগুলো ম্যাথ আমাদের হার্ড কপি বইগুলোতে ছিল সবগুলাই আমি মিনিমাম এখানে ম্যাক্সিমাম ম্যাথগুলো নিয়ে আসছি, যাতে করে আপনাদের ক্লাসের প্র্যাকটিসেই চলে যায়। দয়া করে এটা ক্লাস প্র্যাকটিসটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। দ্য সিকোয়েন্স এস ইজ ডিফাইন্ড Sn-1 ইকুয়াল 1/4 ইন্টু Sn। এই জায়গাটা একটু আগে যেভাবে একদম সরাসরি বলা ছিল, এইখানে সাধারণ পদটা আমার সরাসরি বলা নাই, একটু কাজ করে নিতে হবে। তো ফর ইচ ইন্টিজার n
গ্রেটার দেন ইকুয়াল টু, প্রত্যেকটা ইন্টিজার n এর ভ্যালু 2 অথবা 2 এর থেকে বড় এবং প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা হবে। এবার বলছে প্রথম পদটা যদি -4 হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ S4, তার মানে 4 নাম্বার পদটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এবারও একইভাবে আমরা চিন্তা করি, আমার প্রথম পদ S1, দ্বিতীয় পদ S2, তৃতীয় পদ S4, চতুর্থ পদ, তৃতীয় পদ S3 এবং চতুর্থ পদ হচ্ছে S4। এখন আসেন এইখানে আমাদের একটু কাজ করতে হবে। আগে কি কাজ? এই যে Sn-1 সমান 1/4 ইন্টু Sn, এই সাধারণ যে পদ এটা কিন্তু সরাসরি বলা নাই, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। কারণ সাধারণ পদের ক্ষেত্রে সবসময় Sn এর ভ্যালুটা বের করার চেষ্টা করবেন। Sn এর ভ্যালুটা, এইটার ভ্যালুটা কত সেটা বের করতে যদি পারেন তাহলে আপনি খুব সহজেই সাধারণ পদটা পেয়ে যাবেন। তো এইখানে যদি আমি Sn এর ভ্যালুটা বের করতে চাই তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি দাঁড়ায়? আড়াআড়ি গুণ করলে, আচ্ছা যারা না বুঝবেন তাদের জন্য আমি আরেকটু সহজ করে লিখে নেই তাহলে সহজে বুঝে যাবে। সেটা হচ্ছে এইখানে কি আমরা Sn/4 এটা লিখবো না? এবার যদি আপনি আড়াআড়ি গুণ করেন তাহলে এটার নিচে কি আছে? 1। হ্যাঁ, একদম যাতে যারা না বুঝবে নাকি তাদের জন্য একদম ইজি করে দিলাম। এবার আড়াআড়ি গুণ করলে কি হবে? Sn সমান 4 ইন্টু Sn-1। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের সাধারণ পদ যেটা হবে, পূর্ব পদ দুইটার পার্থক্য এর সাথে 4 গুণ করলে আমরা পরের পদটা পেয়ে যাব। সহজ কথায় আমরা প্রথম পদের মান যদি জানি তাহলে প্রথম পদের মানের সাথে 4 যোগ করলে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের মানের সাথে 4 গুণ করলে, নট যোগ, আমি যদি প্রথম পদের মান জানি তার সাথে 4 গুণ করলে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের মানের সাথে 4 গুণ করলে তৃতীয় পদ, এভাবে আগাবে। তো আমরা তো এখানে প্রথম পদের মান জানি কত? -4। তাহলে আমাদের এই সেকেন্ড টার্ম দ্বিতীয় পদটা তাহলে কি হবে? 4 ইন্টু পূর্বের পদ, 4 ইন্টু পূর্বের পদ কত? -4। তার মানে 4 কত? 16। তাহলে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে 16। এবার আমরা যদি তৃতীয় পদটা বের করতে চাই, তৃতীয় পদ বের করতে গেলে দ্বিতীয় পদ যেটা আছে, কত আছে দ্বিতীয় পদ? -16। এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। ঠিক আছে, তো আমি 4টাই যদি আগে লিখি যে 4 ইন্টু পূর্বের পদ কত? -16। তাহলে 4 ষোলং কত? -64। তাহলে এই হচ্ছে আমাদের -64 তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদটা কি হবে? চতুর্থ পদ যেটা হবে সেটা হচ্ছে 4 ইন্টু তৃতীয় পদ, তৃতীয় পদ কত? -64। তার মানে আমাদের গুণ করলে 4 4 16, 6 3 4 12 আর 1 কত? 13, তার মানে 256। 256, তাই তো? 4 4 16, 6, ঠিক আছে, 4 6 24 আর 1 25, তার মানে 256। এইটাই হচ্ছে আমাদের চতুর্থ পদ। তাহলে এই জায়গায় একটু এক্সেপশনাল ছিল কোনটা? এই সাধারণ পদটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া হয়েছে যাতে করে আপনি সহজে ধরতে পারেন। তো এরকম আসলে আমরা সবসময় সাধারণ পদটাকে সিম্পলিফাই করে সরলীকরণ করে একদম নরমাল পজিশন, এই যে স্ট্রাকচারটা আছে Sn, এই Sn এর স্ট্রাকচারে নিয়ে আসবো, তারপরে এদিকে যা আছে সেটার উপর বেস করে কাজ করব। এর আগে আমরা বারবার দেখছি Sn সমান বলে দেওয়া ছিল, কিন্তু এইখানে Sn এর মানটা সরাসরি বলা ছিল না। যাই হোক, ক্লিয়ার আশা করি। নেক্সটে আসি। নেক্সটে যে কোশ্চেনগুলো দেখবো এগুলো আরেকটু হার্ড, আরেকটু, এবং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং এইগুলো যদি ধরতে পারেন যতই হার্ড হোক আপনি খুব দ্রুত করতে পারবেন। আসেন আমি পুরো বিষয়টা একদম ভেঙে ভেঙে বলি। এখানে তারা বলতেছে যে Sn সমান n টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n, তার মানে আমরা আমাদের সাধারণ পদটা নরমালি আছে Sn সমান 3 টু দি পাওয়ার n। ওকে, তাহলে এবার n এর মান বসাইলেই হবে। হোয়াট ইজ দা ইউনিট ডিজিট অফ S65? তার মানে এইখানে দেখেন একটু প্রবলেম, অনেক বড় একটা সংখ্যা আসবে। তারা আমাদের সাধারণ পদ বলতেছে যে Sn সমান 3 টু দি পাওয়ার n হবে, আর n এর মানটা আমি কত বসাবো? n এর মানটা বসাবো হচ্ছে এখানে 65। তাহলে আমাদের 3 এর উপরে পাওয়ার কত হবে? 65। বুঝতে পারছেন, 3 এর উপরে 65 মানে হলো 3 কে 65 বার গুণ করবেন, এই বিশাল একটা সংখ্যা আসবে, যেটা কিনা আমাদের নরমাল ক্যালকুলেটরও যদি টিপেন লাস্টে গিয়ে দেখবেন যে ই ভিত্তিক কিছু একটা আসতেছে, পুরো সংখ্যাটা আসতেছে না। এখন এই সংখ্যার
যেটা আসবে তার ইউনিট ডিজিটটা কত, বিশাল বড় একটা সংখ্যা আসবে, এই সংখ্যার একদম লাস্টের অঙ্ক যেটা ডান পাশ দিয়ে সেটাকে আমরা ইউনিট ডিজিট বলি, সেই একক স্থানীয় অঙ্কটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। যে কোনো সংখ্যার বেস যদি এক এক করে বৃদ্ধি পেতে থাকে তাহলে তাদের একক স্থানীয় অঙ্কগুলো একটা নির্দিষ্ট স্টেপ পরে গিয়া রিপিটেশন হতে থাকে। এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন আর কি, তার মানে তার জন্য আপনার অবশ্যই প্র্যাকটিস পূর্বে থাকতেই হবে। সেটা কেমন, যেটা বললাম যে একটা নির্দিষ্ট বেসের উপর যদি পাওয়ার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে একক স্থানীয় অঙ্কগুলো একটা নির্দিষ্ট স্টেপ পরে গিয়া আবার রিপিট হতে থাকে। কেমন সেটা আসেন আমরা একটু দেখি। তো এখানে আমি n এর মান যদি প্রথমে 1 চিন্তা করি তাহলে 3 উপরে পাওয়ার আমি যদি 1 দেই তাহলে আমার 3 আসতেছে। তো 3 আসতেছে মানে কি আমার একক স্থানীয় অঙ্কটা এখানে ইউনিট ডিজিট, তাহলে এখানে আমার ইউনিট ডিজিটটা কত আসতেছে, ইউনিট ডিজিটটা বুঝতেই পারছি আমার 3 আসতেছে। কিন্তু আমি যদি এবার 3 উপরে পাওয়ার 1 বাড়ায়া 2 দেই তার মানে 3 স্কয়ার মানে কি 9, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিটটা কি আসতেছে 9ই আসতেছে। আমি যদি 3 উপর আরো 1 পাওয়ার বাড়ায়া দেই তার মানে কত আসতেছে 27, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিটটা কি আসতেছে খেয়াল করে দেখেন, ইউনিট ডিজিটটা আসতেছে হচ্ছে 7। এবার আমি যদি 3 উপরে পাওয়ার 4 করে দেই খেয়াল করে দেখেন কত আসে 81, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিটটা কি আসতেছে 1 আসতেছে। বোঝা গেল নিশ্চয়ই। এইবার যদি আমি 3 উপরে পাওয়ার আরো 1 বাড়ায় দেই কত 5 করে দেই তাহলে কি আসবে, 3 উপরে পাওয়ার 5 দিলে তাহলে আমরা দেখেন এটা কিভাবে পাবেন, আপনি তো 3 টু দি পাওয়ার 5 মুখস্থ নাই, তারও কিন্তু একটা মজার গেম আছে। সেটা কি আমাদের সূচকের ক্লাসগুলোতে বলে থাকি, যখন বেস সেম থাকবে ক্রমান্বয়ে যখন পাওয়ার বাড়াবেন তখন প্রথমে 1 দিচ্ছেন তাহলে পাইছেন কত 3, তাহলে এবার পাওয়ার 2 দেন তাহলে কত পাবেন, পূর্বে যা পাইছেন তার সাথে এই বেস 3টা গুণ করে দেন কত 9, তাহলে এইবার পাওয়ার 2 এর জায়গায় 3 দিচ্ছেন তার মানে কত 9, 9 এর সাথে 3 গুণ করলে বেস কত 3 না, সবসময় 3 গুণ করবেন, বেসটা গুণ করবেন কত 27। ঠিক একইভাবে এই 3 এর উপর পাওয়ার যদি আমি 4 দেই তাহলে 27 এর সাথে আবার 3 গুণ করলে যেটা আসবে সেটা, ঠিক একইভাবে 3 এর উপর যেহেতু পাওয়ার কি দিছি 5 তার মানে এই 81 এর সাথে আবার 3 গুণ করলে আপনি কিন্তু ইউনিট ডিজিট কত পুরাটা ক্যালকুলেশন না করে বলতে পারেন যে আমার ইউনিট ডিজিটটা কি হবে 3 হবে। তার মানে 3 এই কে 3 আর 3 8 কত 24, তাহলে ইউনিট ডিজিটটা আমার কি দাঁড়াচ্ছে, ইউনিট ডিজিটটা আমার কিন্তু এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3। এবার একটু খেয়াল করে দেখেন তো রিপিট হওয়া শুরু করলো কিনা, তার মানে আমার এইখানে 4 স্টেপ পরে আইসা আবারও পুনরায় 3 আসছে। তাহলে আমি বুঝতে পারি এর উপরে যদি পাওয়ার আমি ক্রমান্বয়ে বাড়াইতে থাকি কনজিকিউটিভলি এক এক করে তাহলে প্রতি 4 স্টেপ পর পর সে রিপিট হতে থাকবে। এখন দেখেন আমি যদি 3 উপরে পাওয়ার 6 দেই তাহলে আমাদের এখানে 3 আর 3 গুণ করলে কত হবে 9, তার মানে একক স্থানীয় অঙ্ক 9 হবে। দেখেন তো 3 এর পরে 9 কিনা, আমি যদি এইখানে 3 উপরে পাওয়ার 6 দেই তাহলে আমার পুরো সংখ্যা লেখার দরকার নাই, কারণ আমি জানি পূর্বে যে সংখ্যাটা পাইছি 243 তার সাথে 3 গুণ করলেই হয়, তাহলে 3 আর 3 গুণ করলে কত 9, তার মানে একক স্থানীয় অঙ্কটা আমার কি আসতেছে 9 আসতেছে। আমি যদি এইবার 7 দেই তাহলে দেখেন 9 এর সাথে আমরা যদি আরেকটা 3 গুণ করি 3 নং 27 তার মানে কি 7 আসতেছে। দেখেন 3 এর পরে 7, তাহলে বুঝতে পারছি যে 4 স্টেপ পর পর সে রিপিট হতে থাকে। তাহলে এত কিছু করার দরকার নেই, এটা তো আপনাকে বোঝানোর জন্য বললাম। তাহলে আপনি 65 যে সংখ্যাটা আছে এই 65 সংখ্যাটাকে আপনি 4 দিয়ে ভাগ করেন, দেখেন কত স্টেপ আসে। ঠিক আছে, তাহলে 4 একে 4, 4 6 24, আমার বাকশেষ কত থাকে 1। খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বাকশেষটা, এই বাকশেষ 1 আসছে মানে কি পুনরায় আমার 16 স্টেপ পরে গিয়া 17 নম্বর স্টেপে যখন আসবো আবার শুরু থেকে আমার ইউনিট ডিজিট যেটা ছিল শুরুতে ইউনিট ডিজিট কি ছিল 3 ছিল, সেই 3 আবার ফিরে আসবে, সেই 3টাই আবার ফিরে আসবে। তার মানে আমার যেহেতু এখানে রিমাইন্ডার 1 আসছে তাহলে আমার ইউনিট ডিজিটটা এইখানে মাস্ট বি আবার শুরু থেকে যেটা ছিল 3 সেটাই হবে। যদি আমার রিমাইন্ডার 1 না এসে 2 আসতো তার মানে 2 নাম্বার স্টেপে ইউনিট ডিজিট কত হওয়ার কথা
9 হওয়ার কথা, তাহলে হতো 9। আবার যদি আমার এখানে বাক্সেস 3 আসতো তাহলে ইউনিট ডিজিট কি হতো, 3 নাম্বার স্টেপে আমার ইউনিট ডিজিট কি হয়, 7 হয়, তখন হতো 7 ডট ডট ডট। বুঝা গেল? তাহলে আমরা আনসার হিসাবে এখানে কাকে কাউন্ট করছি, 3 কে কাউন্ট করছি। আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। তার মানে আপনি যখন 3-এর গল্পটা জানেন, এইভাবে 4-এর গল্প নিজে নিজে চিন্তা করেন, 5-এর গল্প চিন্তা করেন, 6-এর 7-এর এইগুলোর উপর পাওয়ার ক্রমান্বয়ে বাড়লে কত স্টেপ পর পর গিয়ে সেই পাওয়ারগুলো আবার রিপিট হয়, এটা সবসময়ই হবে। তাহলে পরীক্ষার হলে এই পুরো জিনিসটা যখন আপনি জানেন আগের থেকে, তাহলে পরীক্ষার হলে কি এত ব্যাপক ক্যালকুলেশন করা হবে না। এবার পরীক্ষার হলের ক্যালকুলেশনটা কি হবে দেখেন, এই বিশাল ম্যাথের পরীক্ষার হলের ক্যালকুলেশনটা হবে, আচ্ছা এখানে কত 65, তার মানে 3-এর উপর পাওয়ার এক এক করে বাড়াইতে হবে। তাহলে আমরা 65-কে আমরা জানি 3 এর উপর পাওয়ার যদি বাড়ানো হয় তাহলে 4 স্টেপ পর পর সে কি হইতে থাকে, রিপিট হইতে থাকে। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমার বাকশেষটা কত আসে সেটার উপর বেস করে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাকশেষটা আমার কি আসতেছে, 1 আসতেছে। তার মানে রিমাইন্ডার যদি 1 হয় তাহলে আমার ইউনিট ডিজিট মাস্ট বি হবে কত, 3। ইয়েস, তাহলে আনসার কি হবে, 3। ওকে, এবার আমি একটু বললাম রিমাইন্ডার যদি 3 হইতো তাহলে বাকশেষ কি হইতো, সবাই একটু কমেন্টসে লিখবেন আমাকে অথবা ইনবক্সে জানান। ওকে, আসেন আমরা নেক্সটে যাই। খুব কঠিন একটা কোয়েশ্চেন, বিস্তারিতভাবে আলোচনা করে সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সেম ক্যাটাগরির আরেকটা কোয়েশ্চেন দেখেন, মানে কোনো কিছু বাদ রাখি নাই কিন্তু সিকোয়েন্স থেকে, এই জন্য বলছি কাজ এই আমাদের এই ক্লাসটাই ইনাফ। এবার আসেন, এ এন সমান যদি আমার সাধারণ পদটা হচ্ছে এ এন সমান যদি 7 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ A33? তার মানে আমাদের যদি 33 হয়, পাওয়ারটা যদি 33 হয় 7-এর, তাহলে ইউনিট ডিজিটটা কত? তার মানে আমাদের কাছে এবার জানতে চাচ্ছে A33, তার মানে কি হবে 7 টু দি পাওয়ার 33 মাইনাস 1, তাহলে ইউনিট ডিজিটটা কত হবে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা এইবারও বুঝে গেলাম ওই আগের ম্যাথের মতোই একটা নির্দিষ্ট সংখ্যার উপর বেস ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তার মানে 7-এর উপর যদি বেস ক্রমান্বয়ে বাড়তে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কত স্টেপ পরে গিয়া ওই সংখ্যাগুলো ইউনিট ডিজিটগুলো পুনরায় রিপিট হতে থাকবে। আসেন আমরা 7-এর উপরে পাওয়ার 1 বসাই, তাহলে কি পাচ্ছি 7। তার মানে আমার ইউনিট ডিজিটটা কত হচ্ছে, ইউনিট ডিজিটটা 7ই হচ্ছে। ফাইন, ইউনিট ডিজিটটা 7ই পাচ্ছি। এবার 7-এর উপর যদি পাওয়ার 2 বসাই তাহলে কত, 7 সাথে 49, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, 9 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি 7-এর উপরে পাওয়ার 3 বসাই তাহলে আমাদের এই 7কে আবার 49 দ্বারা গুণ করব, তার মানে 7 সাথে কত, আমাদের এখানে 7 নং কত 63, 63 হচ্ছে 3, আমার 6 আর হাতের 3, 4 সাথে 28 আর 3, তার মানে কত 216। ইউনিট ডিজিটটা তাহলে কত আসে, 6। ওকে, আচ্ছা কত, 343 হবে না, ভুল করে ফেলছি, সরি 343। তাহলে ইউনিট ডিজিট যেটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে কত, 3। ওকে, এখনো রিপিট পাই নাই, খুঁজে আমরা। ওকে, এবার যদি আমরা 7-এর উপর পাওয়ার 4 বসাই তাহলে 3 সাথে 21, 4 সাথে 28, 2401 মাইনাস কই থেকে আসতেছে, আমরা তো ওই জায়গায় এখনো যাই নাই। এখানে এই আমরা এখানে এখনো কাজ করি নাই, এটাতে এখনো কাজ করি নাই। আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করতেছি যে সিঙ্গেলি 7-এর উপর পাওয়ার বাড়াইলে কত পরে গিয়া রিপিট হতে থাকে ইউনিট ডিজিটগুলো, আমরা এটা বের করতে যাচ্ছি। এখনো ওই জায়গায় যাই নাই, ঠিক আছে, ওই জায়গাটাতে এখনো যাই নাই। তাহলে আমাদের ইউনিট ডিজিটটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1। ওকে, এবার আসেন আমরা যদি 7-এর উপরে পাওয়ার কত করে দেই, 7-এর উপরে পাওয়ার 5 করে দেই তাহলে কত আসে দেখেন তো। 5 করে দিলে বোঝা যাচ্ছে যে আমাদের 7 কে 7 তো অবশ্যই আসবে, তারপরে আসে কত 0, তারপরে হচ্ছে 25, তার মানে কত 16।
কি 1607 এমনই আসার কথা। তাহলে ইউনিট ডিজিটটা আমাদের কত দাঁড়ায়? ইউনিট ডিজিট 16,000। আচ্ছা সরি, ষোলো পাঁচ। হ্যাঁ, তাহলে আমাদের ইউনিট ডিজিটটা কত আসতেছে এবার খেয়াল করে দেখেন। আমাদের ইউনিট ডিজিটটা আসতেছে হচ্ছে 7। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করেন তো, আমাদের শুরু হয়েছিল 7 দিয়া, আবার পুনরায় 7 পাইলাম, তার মানে কয় স্টেপ পরে গিয়া 7 পাওয়া গেল? 4 স্টেপ। তাহলে এইবারও বুঝলাম যে 7 এর উপর পাওয়ার যদি আমি ক্রমান্বয়ে বাড়াইতে থাকি তাহলে ইউনিট ডিজিট 4 স্টেপ পর পর গিয়া কি হইতে থাকে? রিপিট হতে থাকে। এবার আপনারাই বলতে পারবেন, আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই 33 কে কি করতে হবে একটু বলেন তো? 4 দিয়ে ভাগ। এক্স্যাক্টলি 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 দিয়ে যদি আমরা ভাগ দেই কতবার ভাগ যাচ্ছে এখানে? 32 পর্যন্ত যাচ্ছে কিনা? 32 পর্যন্ত যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমাদের রিমাইন্ডারটা কত থাকছে? 1। তার মানে রিমাইন্ডার যদি 1 থাকে তাহলে আমার ইউনিট ডিজিট কি হওয়ার কথা একটু বলেন তো? ওই শুরুর যেটা ছিল সেটাই হওয়ার কথা, মানে কি 7 হওয়ার কথা। তাহলে এইবার আসেন, মূল রাশিটা তো এমনটা ছিল, আমরা এটা বুঝতে পারছি যে 7 এর উপর পাওয়ার যদি 33 হয় তাহলে অবশ্যই তার ইউনিট ডিজিট 7ই হবে। কিন্তু তার সাথে আবার কি আছে? -1 আছে। তাহলে এই -1টা আমার কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। লাস্টে তো বিয়োগই হবে। তো বিয়োগ করে দিলে তখন আমার কি থাকতেছে? 6 থাকতেছে। সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিটটা হবে কত? 6, কারণ লাস্টে তো 1 আছে, এটা তো বিয়োগ করতে হবে ওই আলটিমেট ক্যালকুলেশন থেকে। এই বুঝতে পারছেন? এইবার 7 যদি না থেকে 5 থাকে, 6 থাকে, 4 থাকে, তাহলে আপনারা এইভাবে একে একে মান বসায় দেখবেন যে কয় স্টেপ পরে এই ইউনিট ডিজিট গুলো রিপিট হতে থাকে, তত দিয়া ভাগ করে ভাগশেষ যত পাওয়া যাবে। ভাগশেষ 1 হইলে প্রথম ডিজিটটাই, প্রথমে যেটা আসছে এটা। 2 হইলে যদি এইখানে ভাগশেষ ধরেন আমার যদি রিমাইন্ডার 1 না হইয়া 2 হইতো, বলেন তো ইউনিট ডিজিটটা তাহলে কি হইতো বলেন তো? 9 হইতো। ইয়েস। এখন মূল রাশি তো -1 করতে হবে, তখন আমার কি করতে হইতো? -1। তাহলে আবার ইউনিট ডিজিট হইতো কত? 8। ইয়েস, ক্লিয়ার। আপনি রাফ করতে পারবেন আপনার প্রশ্নের উপর, আপনার অ্যাডমিটের উপর কোনো রাফ করতে পারবেন না। যদি অ্যাডমিটের উপর এমসিকিউ পরীক্ষায় রাফ করেন, এখন যদি কর্তৃপক্ষ সেটা দেখে এবং তার যদি ইচ্ছা হয় আপনাকে এক্সপেল করে দিবে, কিচ্ছু করতে পারবেন না। বুঝা গেল? ওকে, আসি আমরা পরে যাই। আমরা অনেকগুলো ম্যাথ দেখাচ্ছি, আমি আর এই টাইপের ম্যাথগুলো দেখাইতে চাচ্ছি না। এখানে 2n - 5 খুবই সিম্পল ম্যাথ। এখন 11তম টার্মটা কত? আচ্ছা বলেই দিই, 11তম টার্ম মানে কি? এবার n এর মান কত হবে? 11 হবে। তার মানে মাইনাস কত? 5। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আনসার। তারপরে এইবার bn, সাধারণ পদটা হচ্ছে bn -1 হোল টু দি পাওয়ার n -n + 3। ঠিক আছে, এটা পাওয়ারটা হোল হবে। হ্যাঁ, এখানে ঠিক করে দিলাম। তো আমার এই যদি হয় তাহলে 9 নাম্বার পদটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে n এর মান আমরা কি বসাবো? 9 বসাবো, ইন্টু 9 + 3। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের আনসার। আমি একটু ফাস্ট হই এখন। হ্যাঁ, যেমন এটা পারবেন, এই টাইপের অনেকগুলো ম্যাথ দেখাইছি, এটাও পারবেন। আমাদের স্কোয়ার ডিফারেন্ট, n এর মান জাস্ট আমরা 1 বসাবো, চলে আসবে। এখানে 11 আর 9তম পদের পার্থক্য জানতে চাইছে, তাহলে আপনি এখানে n এর মান 11 বসাবেন, 11 নম্বর পদ আসবে। n এর মান 9 বসাবেন, 9 নম্বর পদ আসবে। এবার বিয়োগ করবেন, যেটা আসবে সেটাই আনসার। এই টাইপের কোশ্চেনও হয়েছে, অনেক ম্যাথ নিয়ে আসছে। আচ্ছা, এই লাস্টে একটা এক্সেপশনাল ম্যাথ, এই কোশ্চেনটা আমি একটু করায় দেই। এটা আপনাদের জন্য একটু কঠিনও হবে বটে। এটা আমি নিয়েছি হচ্ছে, এটাও নিয়েছি ম্যানহাটন জেরি থেকে। ইন আ সিকোয়েন্স a1 a2 ... ইচ টার্ম ইজ ডিফাইন্ড an সমান 1/2 টু দি পাওয়ার n হবে এটা। যাই হোক, তাহলে বলতেছে যে
which of the following expression represent the sum of the 10th term of an? তাহলে সহজ কথায় এই কন্ডিশনে যদি আমরা যাই তাহলে আমাদের 10টা পদের যে যোগফল, সেই 10টা পদের যোগফল কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এইখানে সাধারণ পদের যে কন্ডিশনটা সেটা যদি আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলেই কিন্তু এই কোশ্চেনটা আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। আসেন তাহলে আপনারা যদি বলি ভাবতে তাহলে কি হতে পারে। অনেকক্ষণ তো এই টাইপের ম্যাথ দেখাইলাম, যদিও এইখান থেকে একটু আমরা অন্য কনসেপ্টে চলে আসছি, ওই কনসেপ্টেই, তারপরেও আশা করি যে পারার কথা। একটু ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমি সাধারণ পদটা বলে দেই। তাহলে এইখানে আমাদের সাধারণ পদ যেটা হবে এই সমষ্টি বের করার জন্য, সাধারণ পদটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n। এবার কি করতে পারবো? জাস্ট n এর জায়গায় যত নাম্বার পদ বের করতে বলছে তা বসায় দেব। কত? 10 নাম্বার পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর মান 10 মাইনাস 1, আর এইখানে 2 টু দি পাওয়ার n এর মান কত? 10। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? যেহেতু এভাবে আনসার নাই, পাচ্ছি না, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। তার মানে লসাগুর আগের অংশে চলে আসবো, ভেঙে দেই 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10, মানে নিচের যে হর 2 টু দি পাওয়ার 10 এটা এই অংশের সাথেও আছে, মাইনাস আলাদা করে এই 1 এর নিচেও আমরা লিখবো, তাই না? কারণ লসাগু নিলেই তো এই স্টেপটা আসার কথা। তো এইবার আমরা বুঝতে পারছি এই অংশটা ভাগ হয়ে চলে যাবে, থাকবে কি 1, তাহলে মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 10। ইয়েস, তাহলে এইটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। আসেন, আমি অনেকগুলো ম্যাথ দেখাইছি, আর দেখাইতে চাচ্ছি না, আর দেখাইবো কি আর নাইও বটে। এবার আমাদের নতুন টপিক স্ট্রেঞ্জ সিম্বলিক ম্যাথ, মানে কিছু সিম্বল দেওয়া থাকবে, সেই সিম্বলগুলোর কোন সিম্বলটা কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রসিডিওরে আগাবে সেটা ইন্ডিকেটর এখানে প্রশ্নে দেওয়া থাকবে। আপনারা খেয়াল করে দেখেন সিনিয়র অফিসারে এই সিম্বলিক ম্যাথ থেকে, স্ট্রেঞ্জ সিম্বলিক ম্যাথ থেকে মেবি 4টার উপরে কোয়েশ্চেন আসছে। আমি এখানে আসছে, আমি দেখাই আপনাদের সিনিয়র অফিসারের যে কোয়েশ্চেনগুলো আসছিল। এই যে খেয়াল করে দেখেন, এই কোয়েশ্চেনটা আসছিল, এই কোয়েশ্চেনটা আসছিল, তারপরে এইটা আসছিল, দেখে অবাক লাগছিল, অথচ এত সহজ ম্যাথ। কারণ আগের থেকে যদি করা না থাকে তাহলে কোনোভাবে পারা সম্ভব না। এই কোয়েশ্চেনটা আমাদের শিটে ছিল, আমাদের নাম্বার সিস্টেমের যে নর্মাল শিট ছিল ওই শিটে ছিল, আমি অনেকবার করাইছি এইগুলা। তো এখন এই সিম্বলিক বিষয়টা আসলে কি বোঝায় ভাই? এইখানে দেখেন, আমি উদাহরণ দিয়ে বলি। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপটা বলতেছে তার ভিতরে যে কোনো রাশিই থাকুক, আমি তার ভিতরে n দিচ্ছি, সে প্রডিউস করবে 1/n টু দি পাওয়ার n, এমনটা প্রডিউস করবে বলে দিচ্ছে। এবার n এর মান আপনি যা ইচ্ছা তা ধরেন। n এর মান যদি 2 ধরেন তাহলে 1/2 টু দি পাওয়ার 2, শেষ ম্যাথ। যদি তাই হয় ফর অল ইন্টিজার n গ্রেটার দেন 0, মানে n এর ভ্যালু 0 চাইতে অবশ্যই বড় হইতে হবে। ফাইন, এটা আমার কন্ডিশন। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3, তার মানে আমার এইখানে এই সিম্বলের ভিতরে কি আছে? 3 আছে। এখন তার ভ্যালুটা কত? এখন তার ভ্যালু কি হবে সেটার জন্য আমাদের পূর্বে ডিরেকশন দিয়েই দিছে। আমাদের ডিরেকশনটা এমন করে দিছে যে সিম্বলের ভিতরে যদি n থাকে তাহলে সে যেটা প্রডিউস করবে, এই ফাংশনটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে 1/n টু দি পাওয়ার n, এই ফাংশনটা করবে এখানে। তার মানে আমার যদি এখানে 3 থাকে তাহলে সে কি ফাংশন করার কথা? আমার যদি এই সিম্বলের ভিতরে এখানে 3 থাকে তাহলে সে কি ফাংশন করবে? সে বলবে 1/3 হোল টু দি পাওয়ার 3, তাই তো বলবে, আর কিচ্ছু না। ভেরি সিম্পল কোয়েশ্চেন। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে? 1/27। বলেন, এই কোয়েশ্চেন যদি আপনি জীবনে না অ্যাড্রেস করে পরীক্ষার হলে যাইতেন, আপনার দ্বারা কোনোভাবে সম্ভব ছিল? কিছুটা উইয়ার্ড লাগতো যে আসলে কি হবে, বুঝতে পারছি কিনা। কিন্তু এখন এই টাইপের একটা ম্যাথ দেখাইছি না, আর আমার কিচ্ছু করার দরকার নেই, এখন বাকি সব আপনি পারবেন। তাহলে আপনি বুঝে গেছেন যে এই সিম্বল গুলো কিভাবে আসলে কাজ করে। এগুলো জিআরই কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা নিয়েছি হচ্ছে ম্যানহাটন জিআরই থেকে। ওকে,
আসেন আমরা পরে দেখি। এবার দেখেন তারা বলতেছে এই টাইপের কোশ্চেন একবার পরীক্ষা আসছিল যে এ এখানে একটা সিম্বল বি, এটা কি অপারেট করবে, এটার ফাংশনটা হলো, এটার কাজ হলো এ আর বি কে উপরে গুণ করে রাখবে আর নিচে এই দুইটাকে যোগ করে দিবে, এই হলো তার ফাংশন। এখন আবার একটা কন্ডিশন দিছে যে এ আর বি মাইনাস বি এক হবে না। আচ্ছা যাই হোক, এখন তারা আবার আমাদের বলতেছে তাহলে যদি তাই হয় -4 আর এই সিম্বল 2 এইটার রেজাল্টটা কি হবে। তার মানে আপনি এখন কি রিলেট করবেন, আপনি রিলেট করবেন হচ্ছে এইখানে ছিল এ আর এইখানে আছে কি 4, তার মানে আমরা চিন্তা করব আসলে এখানে এর ভ্যালুটা কি -4, সিম্বল বির ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করতেছে 2, তাহলে বির ভ্যালুটা কি হবে 2। এবার সমান এই পাশে কি হবে, এ আর বি গুণ হইছে, তার মানে -4 আর বি এর মান 2 গুণ হবে, আর নিচে এ আর বি যোগ হইছে, তার মানে -4 + 2, এই তো শেষ। এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে যেটা আসে -4 × 2 আর এখানে বিয়োগ করলে -2, এই মাইনাস মাইনাস কাটা গিয়ে 2, তার মানে 2 দুগুণে কত 4, তাহলে এই ফাংশন যেটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে 4, দ্যাট মিন্স +4 এখানে নাই, আমাদের লাস্টের অপশন ইতে ছিল, তাহলে আনসারটা কি হবে +4। বোঝা গেল কিনা, ক্লিয়ার? এখন পারবো না। আচ্ছা, এর আগে কি এই টাইপের কোশ্চেন গুলো খুব বেশি দেখছেন? আজকের ক্লাসটা এবং গত দিনের ক্লাসটা, এই দুইটা ক্লাস কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আসেন, এই জন্য আমরা সময় নিয়ে করাচ্ছি। এবার দেখেন আরো একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার x ত্রিভুজ সিম্বল y = 2x - x - y এটা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে যখন আমার এই সিম্বলটা থাকবে তখন xy এর মধ্যে যখন আমার এই সিম্বলটা থাকছে তখন সে কি অপারেট করতেছে, 2 গুণ xy এর গুণফলের সাথে, তার থেকে আবার বিয়োগ করে দিতেছে x এবং y এর বিয়োগফল। তো এখন এই সিম্বলের জায়গায় আমার x এর রিপ্লেসমেন্ট এবার তারা বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3 সিম্বল 4, দ্যাট মিন্স x এর রিপ্লেসমেন্টে হচ্ছে 3 আর এখানে ত্রিভুজ সিম্বল y এর রিপ্লেসমেন্ট হচ্ছে 4, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে আর কি হবে আমরা তো বুঝতেই পারছি, এখানে ফাংশনে তারা একটা 2 নিয়ে আসছে, আমরাও একটা 2 নিয়ে আসবো, ইনটু তারপরে কি গুণ করছে x গুণ করছে, তাহলে আমাদের x এর ভ্যালু কত 3, তাহলে আমরা 3 নিয়ে আসবো, ইনটু y গুণ করছে, তাহলে আমাদের y এর ভ্যালু কত 4, তাহলে আমরা ইনটু 4 নিয়ে আসবো, তারপরে কি আছে মাইনাস সাইন দিব, মাইনাস সাইন, তারপরে কি ব্র্যাকেট, তারপরে কি আছে x, আমাদের x এর ভ্যালু কি আছে 3, তারপরে কি আছে মাইনাস, আমাদের y এর ভ্যালু কি আছে, আমাদের y এর ভ্যালু এখানে আছে 4। এইবার এইটুকু সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই আনসার, ওই সিম্পলিফাই তো আর আমাদের আসলে না বোঝার কিছু নেই। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের 424 আর মাইনাসে কি হবে +1, তার মানে 25, শেষ 25 আনসার। ওকে, আমি বলতেছি জাস্ট আজকে ক্লাসটাই করলে হবে, আমার প্র্যাকটিস আর কোথাও করা লাগবে না, আজকের ক্লাসটাই না, আজ এবং গতদিনের ক্লাস। এবার আরেকটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি যে এ সিম্বল, এইটা যে অপারেট করবে সেটা হচ্ছে √a + b করে দিবে। তাহলে ফর অল নন নেগেটিভ নাম্বার, সকল নন নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে a b দুইটাই নন নেগেটিভ নাম্বার হবে, দ্যাট মিন্স পজিটিভ হবে আর কি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a * b? তো আমাদের হচ্ছে এই স্টার সাইনটা যে ফাংশনটা করে সেটা করে হচ্ছে √a + b। তাহলে এর রিপ্লেসমেন্টে আমরা এবার a না বলে 10 ইমাজিন করব, তাহলে আমাদের b এর জায়গায় আমরা 6 ইমাজিন করব, তাহলে √10 প্লাস হয়ে যাবে +6, তাহলে আমাদের রেজাল্টটা এখানে আসতেছে হচ্ছে 16 আর তার বর্গমূল কত 4, আমরা ধনাত্মক বর্গমূলটাই নিব, ঠিক আছে? তাহলে আমাদের কোথায় আছে আনসার 4 এ আছে। ওকে, শেষ। স্যার স্যার গতকাল যে কারেন্ট চলে গিয়েছিল এরপরে কি ক্লাসটা কমপ্লিট হয়েছিল? না, আমরা অনেক চেষ্টা করেছি, কোনোভাবে করতে পারে নাই, ইভেন আপনাদের জানানোর সক্ষমতাও ছিল না। গতকাল ক্লাস হয়েছিল ওইটা রেকর্ড কি দেয়া হবে? ওইটা রেকর্ড তো আছে, গতকাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভাই, সব গ্রুপে দেওয়া আছে, গ্রুপের ফিচারে গুগল শিটে সব দেওয়া আছে ক্লাস, ঠিক আছে? আপনি বলছেন
স্যার ওই গতকাল আর আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, এই কারণে স্যার জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি গতকাল গিয়েও বলছি এই দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। কেন আমি ইম্পর্টেন্ট বলতেছি, আমি ভাই বিগত যে সিনিয়র অফিসারটা এই সিলেবাসের যে কোয়েশ্চেনটা হয়েছে না, সিলেবাস এই যে সিলেবাসটা এডির সিলেবাস আর বিগত সিনিয়র অফিসারের সিলেবাস যেটা 24 সাল ভিত্তিক, ওই দুইটা সিলেবাসের কি মানে কোনো পার্থক্য আছে না? সেম সিলেবাস, বলেন তো? সেম সিলেবাস। তো সেম সিলেবাসে আগের যে টাইপের অ্যানালিটিক্যাল কোশ্চেন হয়েছে, আমি সেইটাকে ধরে বলতেছি যে হ্যাঁ ওই রকম আসছে, তার মানে এখানে এইভাবে আসার সম্ভাবনা আছে, তাই একটু গুরুত্ব বেশি দিচ্ছে এখানে। ওকে, কিন্তু যেহেতু আইবিআই কোশ্চেন করছে, আপনারা পাজলের উপর বেশি গুরুত্ব দিবেন। পাজল তো এগুলো তো এমনি দেখলেই বোঝা যায়, এই জন্য বলছি আগের ক্লাস, গত দিনের ক্লাস আর আজকের ক্লাস, এই দুইটা ক্লাস ক্লাসে প্র্যাকটিস করলেই হবে, আর কিছু লাগবে না, বাসায় প্র্যাকটিস করার দরকার নেই। কিন্তু পাজল ক্লাসে যা করাচ্ছি বাসায় কিছু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো পাজলের ক্লাস তো অলরেডি 4টা আমরা করায় ফেলছি, প্রয়োজনে আরেকটা রিভিশন ক্লাস নিব, কোনো সমস্যা নেই। আর যারা এই কোর্সে যারা ভর্তি হচ্ছেন তাদের কিন্তু রিভিশন কোর্সের আলাদা করে ভর্তি করার দরকার নেই, তারা আবার রিভিশন কোর্সের ক্লাসগুলো ফ্রি পাবেন। ভাই আপনারা যা পাচ্ছেন ক্লাস শেষে পরে বলতে পারবেন। তার মানে আমি রিভিশন কোর্সে আরো কিছু এইখান থেকেও অতিরিক্ত কিছু সময় নিয়ে সমন্বয় করে খুব যে ইম্পর্টেন্ট যেগুলা, এইগুলো নিয়ে একটা 6টা ক্লাস নেবো জাস্ট, ওই 6টা ক্লাসও আপনারা করতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বেনিফিট। ওকে, আসেন আমরা পড়ে যাই। এটা আমাদের সিনিয়র অফিসারে আসা কোয়েশ্চেন। দেখেন তারা বলছে যে ডায়মন্ড একটা শেপ, এই যে একটা শেপ, এই শেপ n denotes the number obtained when n is rounded to nearest tenth। মানে এই ফিগারটা এইটা মিন করতেছে যে n এর মান যেটা হবে, তার মানে n এর মান যেটা হবে সেটা একটা রাউন্ডেড ফিগার হবে, রাউন্ডেড ফিগার হয়ে একদম নিয়ারেস্ট মানগুলোকে রাউন্ড করে ফেলবে, যেমন 0.9 কে 1 বানায় ফেলবে। বিষয়টা হচ্ছে এইরকম, ঠিক আছে? আপনি যদি এখন এটা এই সিম্বলের জায়গায় এমনটা দেখেন যে এখানে একটা 0.9 আছে, তখন সে আসলে কি প্রডিউস করবে? এটা প্রডিউস করবে n, আর এটা প্রডিউস করবে ধরেন যে n না বলে এটাকে আমরা বলতে পারি যে রাউন্ডেড ফিগার 0.9 কে আমি 1 বলতে পারি, এমন কিছু একটা প্রডিউস করবে, এটা মিন করছে। ফর এক্সাম্পল তারা একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, তো ওইখানে তো কিছু বলে নাই, এই জন্য তারা একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। এবং উদাহরণ একটা দিলে হবে না, দুইটা দিলেও হবে না, উদাহরণ এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, সিকোয়েন্সের ক্ষেত্রে মিনিমাম 3টা উদাহরণ দিতেই হবে, তাহলে পিওর একটা অ্যানালিটিক্যাল স্কিলের ম্যাথ হবে। তো এইখানে এটা কিন্তু আমাদের সিকোয়েন্সও বলা যায়, এটা হলো সিম্বলিক স্ট্রেঞ্জ, কি বলে, সিম্বলিক সিকোয়েন্স, মানে স্ট্রেঞ্জ সিম্বলিক সিকোয়েন্স, অদ্ভুত টাইপের সিম্বল, এটা দিয়ে একটা আমাদের সিকোয়েন্স তৈরি করা হয়েছে। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, আমি এইখানে তারা বলতেছে, আমি আর না লিখি যেহেতু বলা আছে, এই 4 পয়েন্ট, আচ্ছা বললে সুবিধা হবে, এই সিম্বল 4.31 এটা অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা দেয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দেয় হচ্ছে 4.3। দেখেন একটা রাউন্ডেড ফিগার করে ফেললো না, এই 1টাকে সরায় দিল, সরায় দিয়ে এটাকে একটা রাউন্ড ফিগার করে ফেললো, নর্মাল 3 নিয়ে আসলো। আবার এই কাজটা কি পরেও করবে কিনা এটাও আবার পরে বলে দিচ্ছে, যে পরে আবার এই সিম্বল 0.089 এইটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি বলতেছে দেখেন, এটা প্রায় কি বলে যে 0.1 এর কাছাকাছি, এক্স্যাক্টলি 0.1 এর কাছাকাছি বলা যায়, রাউন্ডেড ফিগার, তার মানে 0.1 বলতেছে। এবার আরো একটা দিয়ে লাস্টে আমার এবার আনসার এন্টার করতে বলছে। এখন যদি তাই হয় তাহলে আমাদের 1.135 এইটার আনসার কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এইটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি হবে? কেউ কি বলতে পারেন কি হতে পারে, কি হওয়া উচিত? দেখেন দশমিকের পরে 1 গড় রাখছে, দশমিকের পরে 1 গড় রাখছে, আমরাও দশমিকের পরে 1 গড় রাখবো। তাহলে কি করব? এইগুলা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি কি বলবো 1.1, এরকম একটাই আছে এখানে, তার মানে আমার আনসার কি হবে? অপশন এ হবে। পুরাই অদ্ভুত, নামটাও স্ট্রেঞ্জ, আসলেও অদ্ভুত, ঠিক আছে? ওকে, আসেন আমরা পরে যাই। এবার y স্ট্রেঞ্জ সিম্বল x সমান y টু দি পাওয়ার 2x ফর অল পজিটিভ ইন্টিজার, এবং x এবং y এরা সবসময় পজিটিভ ইন্টিজারই হবে। দেন তাহলে 3 স্ট্রেঞ্জ সিম্বল 4 স্ট্রেঞ্জ সিম্বল 2 যদি হয় তাহলে আনসারটা কি হবে? তার মানে দেখেন এখানে কিভাবে কি অপারেট করতেছে, যে y একটা স্ট্রেঞ্জ সিম্বল
এক্স সেটা অপারেট করতেছে হচ্ছে ওয়াই এর ঘাত হয়ে যাচ্ছে 2 × x। তাহলে এবার আমরা এইটা ইমাজিন করি তো, খুব ভালো করে দেখেন, এটা কিন্তু একটু ঝামেলা আছে। ওয়াই এর রিপ্লেসমেন্টে আমরা 3 দেখতে পাচ্ছি, আমাদের এই সিম্বল, এবং এক্স এর রিপ্লেসমেন্টে আমরা 4 দেখতে পাচ্ছি, এবং এইখানে ওয়াই, এই যে ওয়াই সেটাই তো হয়েছে, তাহলে এইখানে ওই যে 3 সেটাই হবে বেস, তার মানে কি হবে 3। তারপরে অদ্ভুত একটা 2 চলে আসছে, আমাদের ওই 3 উপর একটা 2 নিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের মনে হয় কাজ শেষ হয় নাই, আমাদের আরো কিছু বাকি আছে। পরে আবার কি বলতেছে, এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করা হয়েছে। ওকে, এরপর তারা কি বলতেছে, আবার একটা স্ট্রেঞ্জ সিম্বল, তারপরে কি 2, তাহলে সে কি অপারেট করবে। এবার আসেন এটা একটু ভেঙে ভেঙে করি। আমাদের আসলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। আপনি এই পুরো অংশটাকে ওয়াই ইমাজিন করবেন, আর এইখানে 2 কে এক্স ইমাজিন করবেন দয়া করে, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝবেন না। ওকে, আচ্ছা, আমরা আগে এইটা করে নিই, এই কাজটা আগে করে নিই এই ব্র্যাকেটের ভিতর। আপাতত এই অংশটুকু আমরা ভুলে যাই, ভুলে গিয়ে শুধু এইটুকু কাজ করি। তাহলে আপনি দেখেন, আমি যদি আলাদা করে 3, আমি ভেঙে ভেঙে বলতেছি, স্টেন্স 4, এইটা ক্যালকুলেশন করলে কি আসবে দেখেন। তারা কি বলছিল, ওয়াই কি ছিল প্রথমে, তাহলে আমাদের প্রথমে কি আছে 3, তাহলে এখানে 3 হয়ে যাবে বেস। পাওয়ারে একটা 2 চলে আসছিল, আমরা একটা 2 নিয়ে আসি, ইনটু তার সাথে কি করা হয়েছিল, এক্স এর ভ্যালু গুণ করা হয়েছিল। এক্স কোথায় ছিল, পরের পজিশন, তাহলে এখানে এক্স এর পজিশন, তার মানে এক্স এর পজিশন কি আছে 4, তাহলে 4 গুণ করে দেই। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 × 8। তাহলে এই অংশটুকু রিপ্লেসমেন্টে এখানে আমি বলবো 3 × 8 একটা স্ট্রেঞ্জ সাইন, তারপরে আবার কি 2। এইবার এটাকে ক্যালকুলেশন করব। এখনো আবার আমরা কি ইমাজিন করব, আমরা এই অংশটাকে ইমাজিন করব, আমাদের প্রথম পদে কি আছে ওয়াই, আবার এই যে সাইনটা দেখতে পাচ্ছি, আর এই 2 এর পজিশনে কি আছে এক্স, তাহলে এটাকে ইমাজিন করব হচ্ছে এক্স। এবার বলেন, তারপরে তারা কি বলছিল, এখানে ওয়াই, তাহলে আমরাও এখানে ওয়াই বলতে এখানে কি 3 নিয়ে আসবো, 3 বলতে কি 3 × 8। এবার তারপরে কি বলছিল, একটা 2 আসবে, তাহলে তার সাথে একটা গুণ করে আমরা 2 নিয়ে আসবো, ইনটু এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু এখানে কত আছে 2, তার মানে আরেকটা 2 আসবে। ক্যালকুলেশন করলে কি আসবে 3 8 দুগুণে 16, 16 দুগুণে 32। কি অদ্ভুত লাগলো কিনা, একটু আমাদের ব্যাক পাইতে হয়েছে কিনা এই কোশ্চেনটা সলভ করতে গিয়া, বলেন বুঝতে পারছি আমরা সবাই? কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? সবাই একটু বলার চেষ্টা করেন, যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। ক্লিয়ার? আমরা কি পরে যাব? আসেন তাহলে নেক্সটে যাই, দেখি কি বলছে। 7টা কি বেজে গেল কিনা, না সময় আছে। if x change sin y সমান x plus y whole square minus x minus y whole square, then তাহলে square root 5 sin square root 5 ভ্যালুটা কত? এই আমি আশা করি এইটা অন্তত পারার কথা। বলেন এটা কি হবে? এটার আনসার আমি চাই আপনাদের কাছ থেকে, অবশ্যই বলবেন। ফাইন, সবাই পারছেন তাহলে। 10 বলেছেন তাই না? তাহলে আসেন আমরা একটু দেখি। এখানে তারা বলতেছে যে x একটা স্ট্রেঞ্জ অদ্ভুত একটা সাইন, y সে আসলে কি অপারেট করবে, xy যোগ করে দিবে, যোগ করে তাকে বর্গ করে দিবে, এই বর্গ থেকে আবার xy বিয়োগ করে দিবে, বিয়োগ করে তাকে বড় করে দিবে। এটা হচ্ছে তার অপারেশনটা। তো এইবার আমরা x এর রিপ্লেসমেন্টে দেখতে পাচ্ছি স্কোয়ার রুট অফ 5, এই স্ট্রেঞ্জ একটা সাইন, আবার স্কোয়ার রুট অফ 5 y এর ভ্যালু। তো আমরাও তাই করব, x এর এই x আর y যোগ করে বড় করে দিছে, তাহলে আমরা স্কোয়ার রুট 5, আবার y এর ভ্যালু স্কোয়ার রুট 5 যোগ করে বড় করে দিই, মাইনাস স্কোয়ার রুট অফ 5
মাইনাস স্কোয়ার রুট অফ 5 হোল স্কোয়ার। তাহলে এইখানে আমরা যোগ করলে পাবো 2 স্কোয়ার রুট অফ 5, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস এখানে বিয়োগ করলে আমাদের 0, 0 স্কোয়ার মানে 0। অতএব আমাদের এইখানে কত আসবে, বড় করলে 2 দুগুণে 4, আর স্কোয়ার রুটে কাটা গিয়ে এখানে কত 5, 4 5 কত 20, তার মানে আমার আনসার হবে কত 20। এই 10 আসছিল নাকি কারো 20 অনেকে বলছেন। ওকে, এই তো। আসেন আমরা তাহলে পরে আসি। এখন হয়নি, আমি যাওয়ার পর ডাইরেক্ট কিছু অফ হয়ে গেছিল, আমি জানি না হ্যাঁ একই ডাইরেক্ট কিছু অফ হয়ে গেছে। একই কাউসার কাজ করতেছে জিজ্ঞেস করেন নি, জিজ্ঞেস করেন না, তারা তো ওই আবার সেই কাজ করতে হবে। আমার এই বিশাল আলোচনা, অনেক আলোচনা করেছি। আচ্ছা, এবার আসেন দেখি, ডিফাইন এক্স টু দি পাওয়ার স্টার সাইন বাই ইকুয়েশন। এক্স টু দি পাওয়ার স্টার সাইন যদি হয় তাহলে সে প্রডিউস করবে উপরে একটা পাই চিহ্ন, এবং এই স্টারের বেস যা, এই বেসটাই এখানে আসবে, দ্যাট মিনস এক্স। এই হচ্ছে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার স্টার এর অপারেশনটা। ফাইন। এখন আমি যদি এমনটা বলি, ধরেন মজা করে বললাম যে এই হচ্ছে একটা একজন বালিকা, এই বালিকার মাথায় এরকম একটা স্টার দেওয়া আছে তার চুলের ভেনিতে, তাহলে সে কি প্রডিউস করবে? তাকে দেখতে মনে হবে এরকম, উপরে একটা পাই থাকবে এবং ওই বালিকা নিচে বেস হিসাবে চলে যাবে, এরকম। বুঝা গেল? এখন এখন আমি যদি বলি, তাহলে এবার আপনারা বলেন তো, আমি বললাম যে 2 টু দি পাওয়ার স্টার সাইন, বলেন কি হবে তাহলে রেজাল্টটা? বলেন কি হবে? পাই বাই, ইয়েস। আমি আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার। এবার আসেন, এটা আমি অনেকবার আমাদের নর্মাল ক্লাসগুলোতে অনেকবার আমাদের নাম্বার সিস্টেমে করাইছিলাম, এবং এটা যারা বুঝছিল তারা সিনিয়র অফিসার ওই কোয়েশ্চেনগুলো খুব সহজে আনসার করতে পারছিল। এবার আসেন, কিন্তু আমাদের তো আসলে করতে বলতেছে কি, আমাদের করতে বলতেছে হচ্ছে মাইনাস পাই, তার উপরে স্টার সাইন, তার উপরে রিপিটেড আরেকটা ব্র্যাকেট, তার উপরে স্টার সাইন। আসলে এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এইখানে আমাদের আরেকটা স্টার সাইন হবে, মূল ম্যাথটা আর কি। এটা এই কোয়েশ্চেনটা আগারওয়াল থেকে নাও, আমি বলে দিলাম সোর্সটা যে কোথায় ছিল, সেটা আগারওয়ালে ছিল। এবার আসেন তাহলে আমাদের কাজটা কি হবে, ওই যথারীতি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো, মানে প্রথম দিক দিয়ে এই অংশের কাজটুকু আগে করে নিব। ওকে, তাহলে এই অংশটুকুর কাজ যদি করি, আমি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? আপনারা জাস্ট এইটা ইমাজিন করেন যে মাইনাস পাই, তার উপরে স্টার আছে, শুধু এইটুকু ইমাজিন করেন। তাহলে কি হওয়া উচিত? এই পাশে চোখ বন্ধ করে একটা পাই আসবে, আর যার উপরে, যার যে বেসের উপরে স্টার ছিল সেই বেসটা নিচে চলে আসবে, দ্যাট মিনস মাইনাস পাইটা এখানে চলে আসবে। এইটুকুই না, তার অপারেশনটুকু করলে, তারা হলে পাই পাই যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে কি পাচ্ছি? -1 পাচ্ছি, তাই না? তাহলে আমি প্রথমে বলতে পারি যে প্রথম অংশের কাজটুকু করার পর আমরা এখানে পাই হচ্ছে -1, তার উপরে আবার স্টার সাইন। আলোচনা করতে হবে রেকর্ডটা, এই যে দেখেন মানে কারেন্টটা চলে গেলে এমন হয়, ওই বেসটা সমস্যা, ওই জমি তো। এবার আসেন তাহলে আবার কি করতে হবে, আবার উপরে একটা পাই সাইন আসবে, বেস কি -1 নিচে চলে যাবে, তাহলে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? -পাই পাচ্ছি। তাহলে আনসারটা কি হবে? -পাই। এই বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? গতকালকে ক্লাসটা এত সুন্দর করে বেসিক আলোচনা করে নিলাম, দুঃখজনক হলেও সত্য, কারেন্টের জন্য নাকি রেকর্ডটা চলে গেল, হুট করে কারেন্ট চলে যাওয়ার কারণে। তার মানে ওই ক্লাসটা আবার রেকর্ডিং দিতে হবে, বিপদ। না দিলে হয় কিনা, কি বলেন? না দিলে হয়? দিতে হবে। আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা ক্লাস করছেন এমন কেউ আছেন? হ্যাঁ,
ক্লাসটা শুধু অ্যানালিটিক্যালের জন্য ইম্পর্টেন্ট ছিল না, নর্মাল ম্যাথমেটিক্সের জন্য কি ছিল ইম্পর্টেন্ট ছিল। যাদের ধারার মধ্যে কোনো প্রবলেম ছিল, ধারা সমান্তর গুণোত্তর ধারা, তাদের একদম 100% ক্লিয়ার হয়ে যেত এই ক্লাসটা, রেকর্ডিংটা থাকলে। যাই হোক, আসেন এবার আমরা আবারও দেখতে পাচ্ছি যে আর, আমরা এখানে একটা সিম্বল এস সমান আর ইন্টু আর মাইনাস এস এইটা প্রডিউস করবে। তার মানে এই অপারেশনের কাজ হচ্ছে এটা। তাহলে এবার দেখেন আমাদের কি কি দেওয়া আছে। তো আমাদের এইখানে বলা আছে 4, তারপরে স্পেশাল সাইন এখানে, তারপরে 3 আবারও সাইন 5, এইটা ইকুয়ালস কত আমার সেটা জানতে চাইছে। দেখেন আমরা একটু একটু ডিপে যাচ্ছি। তো এটা আমাদের কি করতে হবে, আমি আপনাদের বলছিলাম আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে আসতে হবে। তার মানে এই অংশের কাজটুকু আমি আগে আলাদা করে করে নেব, তার ফলাফলের সাথে 4 এর ক্যালকুলেশন করব। তাহলে আমি একটু আলাদা করে করি আপনাদের দেখাই যে 3 স্পেশাল সাইন এখানে 5 যদি করি তাহলে কি জানি প্রডিউস করবে আর ইন্টু আর মাইনাস এস। দ্যাট মিনস আর বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, কাকে চিন্তা করব 3 কে, আর এস বলতে কাকে চিন্তা করব 5 কে চিন্তা করব। তার মানে আর ইন্টু, আমরা আর বলতে এখানে কি বুঝবো 3 ইন্টু আর মাইনাস এস, দ্যাট মিনস 3 মাইনাস এস ভ্যালু মানে কত 5। তো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা এখানে প্রায় 3 ইন্টু মাইনাস 2, তাহলে কি মাইনাস 6। দেখেন ঠিক আছে কিনা। তাহলে এইখানে আমাদের কি আসবে 4, এই স্পেশাল সাইন আর এই অংশটুকুর অপারেশন করে আমি কি পাইছি মাইনাস 6 পাইছি। তাহলে কি হবে, তো এটাকে আমি চিন্তা করব আর, আর এটাকে চিন্তা করতে হবে কি এস। এবার তো কি বলে আর ইন্টু আর মাইনাস এস, আর মানে কত 4 ইন্টু আর মাইনাস এস, আর মাইনাস এস মানে কি 4 মাইনাস এস, এস মানে কি মাইনাস 6। এইভাবেই কিন্তু আমার লিখতে হবে, ঠিক আছে, যেভাবে সেইভাবে লিখলাম, তাহলে ক্যালকুলেশনটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মাইনাস 6, তাহলে 4 ইন্টু, আমরা যদি এই ক্যালকুলেশনটুকু করি তাহলে 4 প্লাস 6, তাহলে আমাদের 4 ইন্টু 10, আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে 40। তাহলে 40 কি আছে, ইয়েস, তার মানে অপশন ই আমাদের আনসার হবে কি 40। আইবিএ নরমালি 5টা করে অপশন দেয়, সুতরাং আমরা 5টা অপশনের জন্য কিন্তু একটু রেডি থাকবো। ওকে, আসেন তাহলে আমরা পরে আসি। এবার দেখেন আমরা আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে ইফ, যদি এখানে আমাদের এই যে সাইনটা আছে এইটা কি মিন করে, মিনস টু মাল্টিপল বাই 3। তার মানে এইটা মিন করতেছে হচ্ছে সে আসলে কি করবে, গুণ করবে কি দ্বারা 3 দ্বারা। তার মানে যেখানে আমি এই সাইনটা পাবো তখনই বুঝবো সে 3 দ্বারা গুণ করবে। এন্ড এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, আমরা যেটাকে, যারা তাস খেলা বুঝেন তারা এটা জানেন, এটার নাম কি, ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় কি চিরিতন, ইংলিশে কি বলে ক্লাবস। তো এই সাইনটা কি মিন করছে, ডিভাইডেড বাই -2। তার মানে যেখানে আমি এই সাইনটা দেখব, ঠিক আছে, এই সাইনটা মানেই মিন করে হচ্ছে ভাগ করতে হবে কি দ্বারা, -2 দ্বারা। এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, তাহলে এই যে রাশিটা, এই রাশিটার ভ্যালু তাহলে কি হবে, নিঃসন্দেহে এইগুলো আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হতে পারে। তো আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি। আসেন প্রথমে আমাদের এখানে কি আছে 8। আচ্ছা 8 এর এই সাইনটা, 8 এর পরে এই সাইনটা কি মিন করে, এই স্ট্রেঞ্জ সিম্বলটা মিন করে হচ্ছে ভাগ করতে হবে 8 কে কি দ্বারা, -2 দ্বারা। তাহলে আমি 8 কে -2 দ্বারা ভাগ করি, 8 - 2 ভাগ করলাম, ব্র্যাকেট ক্লোজ। তারপরে আবার এই যে সাইনটা আছে আমাদের ট্রায়াঙ্গেল সাইন, সে মিন করে কি মাল্টিপল বাই 3। তাহলে এখানে মাল্টিপল বাই 3 করলাম, ফাইন। এবার আমরা থার্ড ব্র্যাকেট, তারপরে আবার এই সাইন। তো এই যে ক্লাব সাইন, এটা কি মিন করছিল, ভাগ করতে হবে -2 দ্বারা, তাহলে ভাগ করে দিলাম -2 দ্বারা। এইবার আমরা এটাকে সিম্পলিফাই করলে যেটা আসে সেটাই আমাদের আনসার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, আমরা এইটা দিয়া -2 দিয়ে এখানে কাটি 4, তার মানে আমার থাকছে হচ্ছে -4 আর 3 4 12, তার মানে কি -12 12 এখানে।
আর ভাগ কত 2। তো ভাগ যদি করতে হয় কি করতে হয়, গুণ করে উল্টে দিতে হয়। তার মানে এটা উল্টে দিলে কি হয়ে যাবে 1/2, তাই না? এবার 2 দ্বারা এই 12কে কাটলে কত হবে 6, দ্যাট মিন্স আনসারটা হবে আমাদের কি -6। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন এতে কি আছে -6। দেখেন এইটা একটু আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারতো, তাহলে মাথায় রাখেন এই টাইপের ক্যালকুলেশন আসতে পারে। ওকে, আসেন আমরা পরে দেখি। এবার আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল x টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস x যদি হয় তাহলে অল হোল নাম্বার, দেন তাহলে 3 সমান কি হবে? আচ্ছা, এটা জাস্ট x এর জায়গায় 3 বসায় দিবেন, এখানে আসলে বোঝানোর কিছু নেই, খুব সিম্পল। আর এটা মনে হয় আচ্ছা এই টাইপের কোশ্চেন আমরা করছি। এইখানে তারা বলতেছে যে x এই সাইন স্টার সাইন সাপোজ y এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে xy গুণ করবেন -2 ইন্টু x প্লাস করে দিবেন। ফাইন, এখন xy এর রিপ্লেসমেন্টে কি আসছে আমরা সেটা চিন্তা করি। এইখানে দেখেন x এর রিপ্লেসমেন্টে আমরা কি বসাবো 2 বসাবো, তাহলে এই স্পেশাল সাইন y এর রিপ্লেসমেন্টে আমরা কি বসাবো -3 বসাবো। তাহলে এইখানে যে অপারেট করছে তাই করবে, xy গুণ হবে, তার মানে x এর ভ্যালু কত 2 ইন্টু y এর ভ্যালু কত -3। ফাইন, -3 -2 ইন্টু x এর ভ্যালু কত 2 প্লাস y এর ভ্যালু কত এখানে -3 বসিয়ে দিলাম। এবার এইটুকু সিম্পলিফাই করলেই তো আমাদের রেজাল্ট চলে আসছে। তো এখানে আমাদের গুণ করলে হবে কি -6, আর এইখানে আমাদের হবে হচ্ছে 3 কত মাইনাস, তাহলে আমার থাকবে হচ্ছে -1। আচ্ছা, এটা হচ্ছে 2, আর এইখানে ইনটু কি -1 হবে না, -1 এমনটাই হওয়ার কথা। আচ্ছা, তাহলে -6 -1 হচ্ছে +2, তাহলে আমাদের হয় হচ্ছে -4। তো -4 আছে, হ্যাঁ অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি -4। তো এইরকম এই টাইপের যত কোশ্চেনে আসুক আশা করা যায় এখন আর খুব একটা প্রবলেম হবে না। আমরা যা আছে মোটামুটি মিনিমাম যতটুকু দরকার প্রায় সবই কিন্তু দেখানো শেষ। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় আমরা করছি, তাই আর এটা করতে চাচ্ছি না, এটাও পারবো। এবার জাস্ট আচ্ছা তারপরে করে দেই। কি বলছে দেখেন, এ হ্যাশ সাইন বি সমান বলতেছে এ কে বর্গ করবেন, আবার তা বি কে বর্গমূল করবেন, তার থেকে এ বিয়োগ করে দেবেন। এই বি 0 অথবা আমাদের 0 চাইতে বড় পজিটিভ সংখ্যা হবে। ফাইন, সেটা আমার দরকার নেই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -4 হ্যাশ 4? তো আমার এবার এর রিপ্লেসমেন্টে আমরা কি বসাবো? এর রিপ্লেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে বসবে সে হচ্ছে -4 স্টার, এখানে হ্যাশ সাইন। বি রিপ্লেসমেন্টে কি বসবে? +4। ওকে ফাইন, এবার এ বর্গ হয়ে গেছিল, তাহলে -4 উপরে আমরা বর্গ করে দেব। তারপরে আমাদের বর্গমূল বির বর্গমূল, বি কত 4, তারপরে -a মানে কি -4। ইয়েস, এবার অপারেট করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 4 4 কত 16 ইন্টু এটা বর্গমূল করলে কত আসবে 2, তার থেকে এই মাইনাসে কত +4, তার মানে আমরা 16 দুগুণে কত 32 প্লাস কত 4, তার মানে 36 আসছে। তো আছে 36, ইয়েস অপশন ই তে আমরা দেখতে পাচ্ছি 36। আশা করি ক্লিয়ার, কিন্তু মানগুলো একটু সতর্কতা অবলম্বন করে বসাইতে হবে। কোথাও যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি এইগুলা সেকেন্ড টাইম চিন্তা করার সময় পাবেন না পরীক্ষার হলে। সিভিয়ার ফাস্ট হইতে হবে। এবার দেখেন কি বলতেছে যে ডাব্লিউ আর এখানে স্টেন সাইন আমরা দেখতে পাচ্ছি এফ সমান স্কোয়ার রুট অফ ডাব্লিউ হোল টু দি পাওয়ার এফ, এটা অপারেট করবে। এখন ডাব্লিউ এবং এফ এর রিপ্লেসমেন্টে কি আসছে আমরা সেটা দেখি। এবার তারা বলছে অল ইন্টিজার ডাব্লিউ এন্ড এফ, ডাব্লিউ এবং এন্ড এরা সবসময় পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক সংখ্যা হতে পারবে না। এবং হোয়াট ইজ 4 স্পেশাল সাইন্স 3 সমান কি হবে? তাহলে আমরা এখানে ডাব্লিউ এর রিপ্লেসমেন্টে 4 চিন্তা করব, ইমাজিন করব, আর এফ এর রিপ্লেসমেন্টে আমরা 3 ইমাজিন করি। তাহলে স্কোয়ার রুট ডাব্লিউ মানে কি 4, হোল টু দি পাওয়ার এফ মানে কি 3, তাহলে এটাকে বর্গমূল করলে আমরা পাবো 2, 2 এর উপরে কিউব করলে আমরা পাবো হচ্ছে 8। ইয়েস, তাহলে আমার আনসার কি হচ্ছে 8। ওকে, পরে আসি।
এবার তারা বলতেছে যে ডাব্লিউ আমাদের এখানে একটা স্ট্রেন সাইন এফ সমান স্কোয়ার রুট অফ এফ হোল টু দি পাওয়ার ডাব্লিউ ফর অল ইন্টিজার ডাব্লিউ এন্ড এফ। ওই ডাব্লিউ এবং এফ উভয়ই পূর্ণ সংখ্যা হবে। তাহলে হোয়াট ইজ দ্য 4 স্পেশাল সাইন্স 9 সমান কত? তাহলে এবারও আমাদের একই কাজ, এই ডাব্লিউ এর রিপ্লেসমেন্টে 4 চিন্তা করব, এখানে স্পেশাল সাইন এফ এর রিপ্লেসমেন্টে 9 চিন্তা করব। কি প্রডিউস করতেছিল? এফ এর উপর স্কোয়ার রুটের নিচে হচ্ছে কত? এফ, তার মানে এফ মানে কি 9, তার উপরে পাওয়ার হিসেবে কি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি 4। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 3, 3 উপরে পাওয়ার 4 করলে যেটা আসে 81, সেটাই হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, অপশন এ তে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আসেন তাহলে নেক্সটে আসি। নেক্সটে দেখেন কি বলছে আমাদের এইখানে, আরেকটু কমপ্লিকেট করা হয়েছে যে এ স্পেশাল সাইন বি এটা প্রডিউস করবে স্কোয়ার রুট অফ বি হোল টু দি পাওয়ার এ ফর অল ইন্টিজার এ এন্ড বি। এ এবং বি উভয় পূর্ণ সংখ্যা হবে। তাহলে হোয়াট ইজ 2 স্পেশাল সাইন 3 সাইন 16 এর ভ্যালুটা কত? তার মানে আমরা 2 স্পেশাল সাইন এখানে 3 আবারও স্পেশাল সাইন 16 এটার ভ্যালুটা কত? তো বুঝতেই পারছি, আমি বারবার বলছি আগে আমাদের ব্র্যাকেটের কাজটা শেষ করে নিতে হবে। তো এইখানে আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের এই অংশটুকুর কাজ শেষ করে নেব আগে। তাহলে আমি এখানে চিন্তা করি যে 3, এটা আগে আলাদা করে করে আপনাদের দেখায় নেই। তো এইটা হইলে এখানে কি বলে? এখানে বলে হচ্ছে বি এর বর্গমূল হবে। তাহলে বি মানে এখানে কি? বি মানে এখানে 16। তাহলে আমরা 16 এর বর্গমূল, তার উপরে পাওয়ার কি হবে? এ এর ভ্যালু কত? 3, তার মানে এখানে হবে 3। তো 16 এর বর্গমূল এখানে কত? 4, তার উপরে কি আসতেছে? 3। তার মানে আমরা এখানে কত পাই? 64। ওকে, এবার আমরা এইখানে আসি। এই 2 স্পেশাল সাইন এইটার রিপ্লেসমেন্টে আমরা বসাবো হচ্ছে 64। তাহলে এবার একইভাবে কাজ করবে বির উপর, তাই না? বির উপর আমরা বি এর বর্গমূল করব, তার মানে 64 এর বর্গমূল, তার উপরে পাওয়ার আমাদের কি হবে? এ মানে কি মিন করছে? 2, তাহলে পাওয়ারটা হবে 2। এই 2 আর স্কোয়ার রুটে কাটা যাবে, তার মানে আনসার কি হবে? 64। ইয়েস, মানে দুইটা ধাপে এই ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে নেবেন, তাহলে আর প্রবলেমটা খুব একটা হবে না। ওকে, তো এই ছিল আমাদের আজকে এই স্পেশাল সিম্বল সাইন এবং আমাদের সিকোয়েন্সের যে রিমেনিং পার্টগুলো ছিল সেইটুকু। আশা করছি আপনাদের এই বিষয়টার উপর আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি যা করাইছি আপাতত ক্লাসে এইটুকু যদি বুঝে নেন, ইনশাল্লাহ আপনি এই টাইপের ম্যাথ আসলে আশা করছি কোনোভাবেই প্রবলেমে পড়বেন না, কারণ আপনি ওয়েটা জানেন এগুলা কি। এগুলা আগে ম্যাথমেটিক্স, আপনি যা ম্যাথমেটিক্স করছেন এর আগে কখনো এই জিনিসগুলো অ্যাড্রেস করেন নাই, তাই আপনার জন্য ভীষণ কঠিন মনে হচ্ছিল। যারা স্পেশালি জিআরই জিমেটের জন্য পড়াশোনা করছে তাদের জন্য এগুলো একদম পানিবাদ বললে চলে, খাতা কলম সারা চোখে চোখে অ্যান্সার করে ফেলবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।